গল্পের নাম অর্ধাঙ্গিনী। লিখেছেন নুসাইবা ইভানা। গল্পের তৃতীয় অংশ। আমার বর হাজবেন্ড, প্লিজ তার সাথে দেখা করতে দিন। ম্যাম, আপনার বর তো হাজবেন্ড হবেই। বাংলাতে বর, ইংরেজিতে হাজবেন্ড। আরে আমার বর ড্রাইভার। ম্যাম, অযথা আমাদের সময় নষ্ট করবেন না। আপনার বর হাজবেন্ড হোক বা ড্রাইভার, আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারব না। জাহানারা বেগম বললেন, এসব কি ভুলভাল বলছিস তুই? আমার কি দোষ বলো আম্মু? এই লোক আমার মাথা খারাপ করে রেখেছে। সরি ভাইয়া। আসলো বলতে চেয়েছিলাম আমার হাজবেন্ড পাইলট। সে ফার্স্ট অফিসার, ক্যাপ্টেন। ওনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে গেছেন ভুলবশত, প্লিজ হেল্প করুন এগুলো তাকে পৌঁছে দিতে। কোন দেশে যাবে আপনার হাজবেন্ড? কানাডা। ওয়েট ম্যাম, ১,৫০০ টাকা দিন। নয়না কিছু বলতে নিলে জাহানারা বেগম নয়নার হাত টেনে ধরে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দেন। লোকটা একটা টোকেন দিয়ে বলে, রুম নাম্বার 10-এ চলে যান, তারা আপনাকে হেল্প করবে। ধন্যবাদ ম্যাম। নয়না রুম নাম্বার খুঁজতে লাগলো, হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠল, মিস্টার প্লেন ড্রাইভার। অনিকেতের সাথে পুরো রাস্তা হাসিঠাট্টা করতে করতে এয়ারপোর্টে চলে আসে দুজনেই। অনিকেত জিয়ানের ব্যাগ নামিয়ে এনে বলে, তুই আমার বন্ধু, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় ভাই। তোর বিশ্বাস করতে হবে না। ভাবির কোন বান্ধবী নাই দোস্ত? এখন এসব বলার সময় শালা। বিয়ে শাদির ক্ষেত্রে সময় টময় হিসেব করতে নেই। যদি পেয়ে যাই মনমতো কন্যা, বিয়ে করে বনবাসে যাব। জিয়ান হেসে বলে, বিয়ে করে বনবাসে কোন দুঃখে যাবি? বউ কে নিয়ে যাব? জানিস তো আমি আবার প্রকৃতি লাভার। বিয়ের 1 বছর টানা হানিমুন করব এক দেশের জঙ্গল থেকে আরেক দেশের জঙ্গলে। হানিমুন তো ভালো কথা, তোর হাড্ডি অবশিষ্ট থাকলে তবেই না এক জঙ্গল ভ্রমণ শেষ করে আরেক জঙ্গলে যাবি। চুপ কর আর চল। হাঁটছিল দুজনে। এমন সময় অনিকেত আবার বলে উঠল, ভাই তোর বুকে ব্যথা করছে না? এত সুন্দরী বউ রেখে তুই কোন বুকের পাঠা নিয়া ফ্লাইং করতে চলে আসলই? বউটাকে সাথে করে নিয়ে আসলো, একটা দুইটা চুম্মা খাইতি, জোড়ায়া টরায়া ধরতি। বউ কান্না করত, তুই বলতি কেদো না সাথী আমার, আমি তোমার আছি, তোমারই থাকব, ফিরে ফিরে তোমারই কাছে আসব। চুপ করবি, নয়তো তোর সাথে এখানেই বিদায়। আচ্ছা, ভাবির কোনো বোন নেই? আছে একটা, তোর মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলবে, তবে তোর জন্য ওই এক পিস যথেষ্ট। তো করিস না আর দেরি, নাম্বার দে তাড়াতাড়ি। তুই কি আসলেই ডাক্তার? হসপিটাল আর ক্লিনিকে আমি ডাক্তার। বাহিরে আমি রোমিও, কিন্তু আমার জুলিয়েটের খবর নাই। ওর বয়স 8, তবে তোরে নাকানিচুবানি খাওয়াতে পারবে। একটা হৃদয় কোবার ভেঙে দিবি বন্ধু। পাষাণ বন্ধু। কথা বলছিল আর হাঁটছিল, হঠাৎ কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার। হুট করে পা থামিয়ে দিয়ে সামনে চোখ বোলালো, না হহ নেই তো। তাহলে কি আমি ইমাজিন করছি? ভাবনার ভেদ করে আবার কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার। পেছনে ঘুরে তাকাতেই চোখ পড়ল নয়নার দিকে, এক প্রকার ছুটে আসছে সে। জিয়ান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিজের দুহাত প্রসারিত করে দিয়ে বলে, নয়না। সব মানুষ তাকিয়ে আছে ওদের দিকে। হুট করে দেখলে সবাই ভাববে কোন সিনেমার শুটিং চলছে এখানে। নায়ক নায়িকার জন্য দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, আর নায়িকা দৌড়ে নায়কের কাছে আসছে। অনিকেত ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, এটা তো ভাবি। তুই বললি অস্থায়ী, এখন দেখি অন্য সিন। অনিকেতের কথা যেন জিয়ানের কর্ণে পৌঁছায়নি। সে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়না জিয়ানের সামনে এসে থামল, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জিয়ান নিজের প্রসারিত হাত দুটো সরিয়ে নিল। আচ্ছা, সে কি চাইছিল নয়না তাকে জড়িয়ে ধরুক? কেন তার মন এটা চাইল? যাকে আপন করতে পারব না তাকে কেন বক্ষ টানছে? কেন মনে হচ্ছে এইভাবে ছুটে এসে আমার বক্ষে আছড়ে পড়ুক? প্লেন ড্রাইভার, আপনি লোকটা মোটেও সুবিধার নন। রাতেই বললেন নাম্বার লাগবে, নাম্বার না দিয়ে চলে যাচ্ছেন। সিরিয়াসলি সুনয়না, তুমি একটা নাম্বারের জন্য এভাবে ছুটে এসেছ?
তোমার মাথার স্ক্রু আছে নাকি পড়ে গেছে? চুপ করুন, সবসময় জটিল জটিল কথা। এত কষ্ট করে এসেছি, কই কোলে নিবে চুমু খাবে তা না উল্টো বকর বকর করছেন। পাবলিক প্লেসে তোমাকে কোলে নিয়ে চুমু খাবো? তুমি এটা চাইছ? তুমি চাইলে আমার কোন সমস্যা নেই। অনিকেত কাশি দিয়ে বলে, ভাই তুই থামো, আমার বুকে ব্যথা উঠতেছে। আপনি এখানে কি করছেন? দ্রুত হসপিটালে যান। অসুস্থ মানুষ এয়ারপোর্টে না হসপিটালে থাকে। নয়না ও আমার বন্ধু অনিকেত। ও পেশায় ডাক্তার, কার্ডিওলজিস্ট। মজা করে বলেছে। এবার বলো কেন এসেছ? বাসায় বসে আপনার বিরহে পাগল হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম পাগল না হয়ে আপনাকে কয়েকটা কিসমিস দিয়ে যাই। এখানে কেন বেবি? খোলা ময়দানে প্রেম জমে নাকি? প্রেম জমে আড়ালে। আহারে মিস্টার রোমিও, এই নিন আপনার কিসমিস। ধন্যবাদ প্রিয়া। ওয়েলকাম প্রিয়। জিয়ান ওয়ালেট থেকে ৩,০০০ টাকা বের করে নয়নার হাতে গুজে দিয়ে বলে, বেড সিটের দাম, আমি আবার এত উদার না। নয়না জিয়ানের জিন্সের পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে বলে, দাগ চলে গেছে তাই টাকা লাগবে না। তোমার সাথে কে এসেছে? আম্মু এসেছে। উনি কোথায়? বসে আছে। আচ্ছা, আমার হাতে একদম সময় নেই। আমি আসি। শুনুন। বলো। এভাবে বলো, বললে কি বলবে হু? মনে হচ্ছে আমার উপর এক্ষুনি পাহাড় ছুঁড়ে মারবেন। শুনয় না, এখন মজা করার সময় না। অনিকেত হেসে বলে, এত কিউট একটা বাচ্চা বউয়ের মিষ্টি কথা তোর ভালো লাগছে না? আপনি হার্টের ডাক্তার তাই তো? এক কাজ করতে পারবেন? কি কাজ লিটল ভাবি? এই ড্রাইভার হার্টের সার্জারি করে সব বদ রাগ জেদগুলো বের করে দিবেন। অনিকেত জিয়ানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে সরে গেল। আপনি এভাবে চোখ রাঙিয়ে ডাক্তার বাবুকে সরিয়ে দিলেন কেন? আমি তো আপনার চোখ রাঙানোকে ভয় পাই না। নয়নার কথার উত্তর না দিয়ে নয়নার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল। ফোনটা নয়নার হাতে ধরিয়ে দিয়ে বলে, পড়ালেখা করো, ক্যারিয়ার গড়ো। আমার পড়ালেখায় হলো বিয়ে আর ক্যারিয়ার হলো সংসার। এত কষ্ট করে পড়ালেখা না করে বরের সাথে ঝামেলা করব, উল্টোপাল্টা কাজ করে শাশুড়ির বকা খাব, এই হলো আমার মূল ক্যারিয়ার। জামাই ইনকাম করবে, আমি তার মাথায় চড়ে দুনিয়া ভ্রমণ করব। এসব উল্টোপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হও। আমার হাতে সময় নেই। আহা, আমার কথাটা তো শুনবেন। এখন বাচ্চামো করার সময় না, শুনয় না। আমার আপনাকে কিছু বলার আছে। জিয়ান কিছু বলবে তার আগেই অ্যানাউন্সমেন্ট হল, প্রিয় যাত্রীরা, এসি ৮৭ টরেন্টোগামী ফ্লাইটের যাত্রীদের গেট নাম্বার ২২-এর দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, কিছু কথা না বলা থাকুক। কথাটা শেষ করেই দ্রুত সামনের দিকে পা বাড়াল। জিয়ানের ইচ্ছে করছে নয়নার কথাটা শুনতে, কিন্তু তার গন্তব্য সামনে, এই মুহূর্তে পিছু ফেরা সম্ভব না। তাছাড়া সময় একদম কম। নয়না একভাবেই তাকিয়ে আছে জিয়ানের চলে যাওয়ার দিকে। মনে মনে বলছে, আমার কথাটা শুনলেন না। কথার ভাজে কথা জমতে থাকুক, আপনি ভালো থাকুন সব সময়ে। নয়না ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ জিয়ানকে দেখা যাচ্ছিল। জাহানারা বেগম এসে নয়নার হাত ধরে বলে, ওতে কাজে যাচ্ছে, এটাই ওর পেশা। ফিরে চল, সময় হলে আবার তোর কাছেই আসবে। জিয়ান প্লেনে নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। কিছুক্ষণ পর চোখ খুলে নিজের মোবাইল বের করে নয়নার আজকে সকালে লুকিয়ে তোলা পিকটার দিকে তাকিয়ে বলে, তোমার চাওয়াটা আমি পূরণ করতে পারলাম না। আমার জীবন তোমার নামে বিলীন করতে পারলাম না। ধীরে ধীরে জ্বলছি, আগুনকে হৃদয় থেকে নেভাতে পারছি না। বড্ড অন্যায় করে ফেলেছি তোমার সাথে। নিজেকে কখন ক্ষমা করতে পারবো না। তুমি সদ্য ফোটা কলি, আমি ঝরে যাওয়া ফুল, কিভাবে খুঁজব তোমাতে কুল। ভীষণ ভীষণ অভিমান জমল নয়নার, তার কথাটা না শুনে চলে গেল। লোকটা একটুও ভালো না, আজ থেকে তার নাম নিষ্ঠুর প্লেন ড্রাইভার। মনে মনে বকবক করতে ব্যস্ত নয়না। জাহানারা বেগম বললেন, এত কি ভাবছিস? এসব ভাবনা বাদ দিয়ে এবার বইখাতার চিন্তা কর। এখন রেজাল্ট খারাপ হলে শ্বশুর বাড়ির মানুষও তোকে পচাবে। লাবিব বাসায় এসে ঢুকতেই, সৈকত সাহেব,
লাবিবের বাবা বলেন, তুই আমার বাসায় কেন এসেছিস? বাবা সরি, কিন্তু দোষটা আমার একার না, আমি তোমাদের বলেছিলাম তোমরা রাজি হওনি, তাই এই পথ বেছে নিতে হলো। সৈকত সাহেব লাবিবের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, তা তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? বড়লোক ছেলে পেয়েই গলায় ঝুলে পড়লে? কোন ভদ্র পরিবারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যায় শুনি? নীলাঞ্জনা নিচের দিকে তাকিয়ে নীরব অশ্রু বিসর্জন দিচ্ছে। কত আদরের মেয়ে ছিল সে, মুখ ফুটে বলার আগেই সব হাজির হয়ে যেত। এত বিলাসী জীবন ছিল তার, আজ তার একটা ভুল তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। শিল্পী বেগম এসে বলে, লাবিবের মা, মেয়েটার কি দোষ বলো? তোমার ছেলে প্রশ্রয় দিয়েছে বলেই না এসেছে সব ছেড়ে। একদম চুপ করো তুমি। আমি কি ফিডার খাওয়া বাচ্চা? মেয়েরা সায় না দিল কোন ছেলের সাহস হয়? আমি নিশ্চিত কোন নিম্ন পরিবারের মেয়ের জন্য লোভে পড়ে আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছে। এই মেয়ে বংশ পরিচয় কি তোমার? তা আদৌ বংশ পরিচয় আছে তো নাকি ছাপড়ি? নয়না বারবার মোবাইলটার দিকে তাকাচ্ছে। নাহহ একটা কলও আসেনি। এই লোকটা এমন রসকসহীন কেন? আরে হহ ভাই, তোর প্রেমিকা পালিয়ে গেছে তাতে কি হইছে? দুনিয়ায় মেয়ের অভাব পড়ছে। আমার মতো সুন্দরী একজনকে ভালোবাসলেই তো লেটা চুকে যায়। কত নিষ্ঠুর হলে একবারও কল না করে। না, নয়না স্থির হতে পারছে না। পায়চারি করছে সারা রুম জুড়ে। রুম থেকে বের হয়ে বারান্দায় আসলো। চোখ গেল পশ্চিম কর্নারে, চোখের সামনে ভেসে উঠল জিয়ানের প্রতিচ্ছবি। এই তো মনে হচ্ছে তার অস্থিরতা দেখে লোকটা মুচকি হাসছে তার দিকে তাকিয়ে। দ্রুত ছুটে গেল চেয়ারের সামনে, একদম দাঁত ফেলে দেব এভাবে হাসলে। আশ্চর্য, সামনে কেউ নেই। লোকটা থাকলে ঠিক বলতো ফেলো দাও দেখি, তারপর খপ করে তাকে কোলে নিয়ে নিত। উফ, এসব আর ভাবতে পারছে না নয়না। দ্রুত পায়ে বারান্দা থেকে বের হয়ে আসলো। রুমেও স্বস্তি পাচ্ছে না। রুম থেকে বের হয়ে টিভি অন করল, সেখানে গান বাজচ্ছে, সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালানা। চ্যানেল পাল্টে চলেছে, কোথাও স্থির হতে পারছে। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলে, মহা মুশকিলে পড়লাম তো। এই প্লেন ড্রাইভার তো কিছুতেই আমার মস্তিষ্ক আর হৃদয় থেকে সরছেই না। আপিতা, তুমি কার সাথে কথাও? নয়না সূচনার দিকে তাকিয়ে বলে, নট আপিতা, ইটস আপি। ওকে পাপিতা। তুই এত বিচ্ছু কেন সূচনা? আমার মুড ভালো নেই, সর এখান থেকে। সূচনা হুট করে নয়নার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে বলে, তোর মুড দিয়ে আমি কি করব রে আপিতা? আমি কার্টুন দেখব, সর তুই। তোকে না কতবার বলছি আমাকে তুই করে বলবি না আর আপিতা বলবি না। আপিতা, তুই আপিতা, তুই আপিতা। চুপ করবি? করব না, চুপ তুই করবি। চিনিস আবার বাবাকে? নয়না সূচনার কান টেনে দিয়ে বলে, তুই মুচনা মুচনা। বলেই নিজের মায়ের রুমে চলে গেল। সূচনা কাপাল কুচকে বলে, আমার সাথে এমন করেছিস, দেখিস তোর সাথে কি করি আপিতা। রুমে এসেই জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমার ভালো লাগছে না। জাহানারা বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বলে, বাহিরে যাবি? চল আমরা ফুচকা খেয়ে আসি। নয়না আনন্দিত হয়ে বলে, সত্যি? হুম সত্যি। নয়নার তবুও মন ভালো হচ্ছে না। ওই লোকটা কল করবে কখন? একটা কল কি করা যেত না? আরে হহ, মানুষের জন্য একটু মায়া তো থাকবে। কি নিষ্ঠার মানব লোকটা। কিরে মা, এখন কি ভাবছিস? আমাকে বল। কিছু না আম্মু। কিছু না হলেই ভালো। এখন মাথা থেকে সব ভাবনা বাদ দিয়ে দিবি, একমাত্র পড়া ছাড়া। সামনে পরীক্ষা, সেটাতে ফোকাস করতে হবে। শ্বশুর বাড়ির লোকদের কাছে নয়তো লজ্জায় পড়তে হবে। নয়না চট করে উঠে বসল, জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু আমার আরেকবার বিয়ে দিল, কেমন ছেলের কাছে দিবে? এবার বিয়েতে বর কি আমি চুজ করতে পারব? মেয়ের এমন বোকার মতো প্রশ্ন শুনে হতবুদ্ধি হয়ে গেলেন, এসব তুই কি বলছিস? তোকে আবার বিয়ে কেন দেব? বিবাহিতা মেয়েকে দ্বিতীয়বার বিয়ে কোন দুঃখে দিতে যাব? তাছাড়া জামাই আমার ভীষণ পছন্দ হয়েছে। যেমন দেখতে তেমন কি অমায়িক তার ব্যবহার। দেখতে রানবীর কাপুরে হলেই হয়। একদম ভালো না।
এখনো একটা কল করল না আমাকে। কেমন পাষাণ হৃদয় মানুষ। এমন মানুষ আমার মোটেই পছন্দ না। আরে হহ বোকা মেয়ে, প্লেনে থাকলে কল কি করে করবে? ল্যান্ড করলে তারপর তোকে কল করতে পারবে, এখন তো ফোন এরোপ্লেন মুডে আছে। নেটওয়ার্ক বিচ্ছিন্ন। নয়নার মন পুতো হল না কথাটা, কল করেনি সেটা মানলাম, আমার শেষ কথাটাও তো শুনল না। আস্তা হিটলার ড্রাইভার। আর একবার সামনে আসুন, আপনাকে আমি উগান্ডা ভ্রমণ করিয়ে আনব। এত ভাবা বাদ দে। যা রেডি হয়ে আয়, ফুচকা খেয়ে আসি। আর হ্যাঁ, কাল থেকে কিন্তু স্যাররা আসা শুরু করবে পড়াতে। পরীক্ষার মাত্র 17 দিন বাকি। তুমি না বলছিলা বিয়ে হলে আর পড়তে হবে না, তাহলে আর পড়ব না। আমার পড়াশোনা এখন বর, টিচার হলো শ্বশুর বাড়ির মানুষ, সংসার হলো ক্লাসরুম। পরীক্ষা না দিল জামাই মানুষদের কি বলবে, আমার বউ আন্ডার মেট্রিক? জামাইয়ের যোগ্য হতে হবে না? উল্টোপাল্টা কথা মাথা থেকে ঝেড়ে ফেল। জিয়ান চোখ বন্ধ করলেই নয়নার নিষ্পাপ মুখশ্রী ভেসে ওঠে চোখের সামনে। শেষ চাহনি তার চোখের আকুলতা। চোখ খুলে ফেলে জিয়ান। ঘুম আসছে না তার। ঈশোষ, কেন যে তোমার কথাটা শুনলাম না? আচ্ছা, এই 5 দিনে মেয়েটার প্রতি কেমন টান অনুভব করছি। আমার কি বউ হিসেবে সুনয়নাকে মেনে নেওয়া উচিত? এই যে মিস্টার হ্যান্ডসাম। হঠাৎ এমন সম্বোধনে জিয়ান পাশ ফিরে তাকাল, জিজ্ঞেসু দৃষ্টিতে। আমি ইরা। জিয়ান ভ্রু কুঁচকে আবার নিজের ধ্যানে মগ্ন হল। ও হ্যালো, পাত্তা দিচ্ছি বলে ভাব নিচ্ছেন? আমি ইরা, বাবা মায়ের একমাত্র সন্তান, আর তাছাড়া আমরা কানাডার সিটিজেন। ছেলেদের লাইন লেগে যায় আমার পিছনে, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। জিয়ান কানের মধ্যে ইয়ারফোন গুঁজে নিল। আপনি এমন একটা ভাব নিচ্ছেন, মনে হচ্ছে আপনি প্রধানমন্ত্রীর ছেলে। আমার ভয় হচ্ছে, তাই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। এত অ্যাটিটিউড কিসের আপনার? চেহারা আর বডি থাকলেই মানুষ হওয়া যায় না। জিয়ান আস্তে করে বলল, আমি মানুষ না দানব, পিচাস টাইপ দানব। আমি আমার বউয়ের বিরহে বিলীন হয়ে যাচ্ছি, তাই দয়া করে আমার বউয়ের কল্পনায় বাহাত ঢোকাবেন না। ছি, আপনার বিহেভিয়ার এমন কেন? আপনি দেখতে যতটা সুন্দর, ব্যবহার ততটাই বাজে। সো কন্টিনিউ। ইরা ভেবেছিল সুদর্শন এক যুবকের সাথে তার সিট পড়েছে, প্লেন জার্নিটা তার ভালোই কাটবে। 17 ঘন্টার দীর্ঘ জার্নি, কথা বলার মতো একজন পাশে থাকলে একটু সহজ হতো। অদ্ভুত লোকটা। জিয়ান মেজাজ হারাচ্ছে। বিরক্ত হচ্ছে নিজের উপর। ইচ্ছে করছে এখন এক দৌড় নয়নার কাছে যেয়ে নয়নাকে জড়িয়ে ধরতে। কপালে চুমু দিয়ে বলতে, বলো তুমি কি বলতে চাও? তোমার কথা না শুনে কোথাও যাচ্ছি না। নয়নার প্রতি সে অন্যায় করেছে, একে একে কতগুলো অন্যায় করে বসেছে বাচ্চা মেয়েটার প্রতি। বাচ্চা মেয়ে শব্দটা মনে আসতেই হেসে দিল জিয়ান। নয়না এখন সামনে থাকলে নিশ্চিত কোমরে হাত রেখে বলতো, আমি মোটেও বাচ্চা মেয়ে না। আমি ষোড়শী বালিকা, আর কয়েকদিন পর কলেজে ভর্তি হব। ইরা জিয়ানের দিকে তাকিয়ে বলে, লোকটার কি মাথায় সমস্যা আছে? একা একা পাগলের মতো হাসছে। মিজান তালুকদার মাহবুব তালুকদারের সামনে বসা। কিছু বলবি? ভাইজান, আমি নীলাঞ্জনার খোঁজ পেয়েছি, কিন্তু আমার মন পড়ে, তবুও আমার বিবেক তার দিকে ফিরতে দিচ্ছে না। আইরিন নীলাঞ্জনার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাচ্ছে। দেখ মিজান, ভুল করলে সেটা ধরে তো আর বসে থাকা যাবে না। যে ভুল করে তার ফল সেই ভোগ করে। এমন একটা ছেলেকে ছেড়ে ও যে ভুল করেছে, একদিন ও নিজেই আফসোস করবে। তুই তো দেখেছিস রেজাকে, কি সুদর্শন আর কর্মঠ ছেলে। নিজের মেয়েকে তো আমরা পর করে দিতে পারি না। তবে তুই আর কয়েকটা দিন ধৈর্য ধর, ও নিজেই আসবে। আমরা শখ করে সমুদ্র ভ্রমণে যাই, হুট করে পচা সমুখে পা কাটলে তবেই টের পাই। সাবধানে চলাচল করতে হতো। অতি আবেগে আমরা ভুল করে বসি। ও পচা সুমুখে পা কেটে দগ্ধ হয়ে ঘরের মেয়ে ঘরেই ফিরে আসবে। চিন্তা করিস না। বিয়েটা টিকবে না বলছ? আমি ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে যা বুঝেছি, টেকার সম্ভাবনা খুব কম। যদি টিকে যায় তাহলে তো ভালোই। আইরিনকে সামলা। বড় মেয়ের শোকে ছোট মেয়েটাকে অযত্ন যেন না করে। যে চলে যায় সে স্বার্থপর। স্বার্থপর মানুষের জন্য ভালোবাসা বিসর্জন দিয়ে দিতে হয়, কারণ এমন মানুষ ভালোবাসার কদর বুঝে না। কি না করেছি আমরা নীলাঞ্জনার জন্য? আমাদের সম্মানের কথা একটাবারও ভাবল না। বাবা মায়ের, পরিবারের ভালোবাসা সম্মানের চেয়ে নিজের ভালো থাকাটা বেছে নিল।
এক ছেলে চলে গেছে, আরেক ছেলে আসতেছে। ছেলের রুম গুছিয়ে রাখল নিজের হাতে। কিচেনে এসে নানারকম খাবার রান্না করল ছেলের পছন্দের। ছেলেটা তো বাসায় তেমন থাকেই না। সারাক্ষণ তার মাথায় থাকে বাউন্ডুলেপানা, কোন দেশ রেখে কোন দেশে ভ্রমণ করবে সেই তাড়না। রেজা রাগী তবে মা ভক্ত। জাহিন একরোখা, তার মন মর্জি বোঝা মুশকিল। দীর্ঘ ৮ মাস পর দেশের মাটিতে পা রাখল জাহিন চৌধুরী। চৌধুরী বংশের ছোট নবাব, এশ কালার শার্টের হাতা ফোল্ড করা, কালো চশমা পরা, এক হাতে লাগেজ অন্য হাতে ব্লেজার। হাত দিয়ে চুল ঠিক করতে করতে এয়ারপোর্টের গেট দিয়ে বের হচ্ছে। সুন্দরী একা একা কোথায় চললে? ভরদুপুরে কলেজ থেকে ফিরছিল মান্নাতো। দুপুরের টাইমে এই রাস্তাটা ফাঁকা থাকে। থ্রিপিসের ওড়নাটা টেনে আরেকটু ঠিক করে হাঁটতে লাগল ধীর পায়ে। একটা ছেলে সামনে এসে বলে, আরে বাহবহ চাশমিশ চলেছে, একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে? মান্নাতো নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বলে, প্লিজ আমাকে যেতে দিন। ছেলেটা সামনে থেকে সরে বলে, যাও বেবিডোল। কিছুটা এগোতেই মান্নাতের ওড়না ধরে ফেলে। মান্নাতো কিছু বলবে তার আগেই একটা কালো রঙের গাড়ি এসে ব্রেক করে তাদের সামনে। গাড়ি থেকে একটা ছেলে বের হয়েই ছেলেগুলো মারধর করতে থাকে। বখাটেদের মধ্যে একজন জাহিনের হাতে ছুরি দিয়ে পোঁচ দেয়, যার ফলে জাহিনের হাত বেশ খানিকটা কেটে যায়। এই অন্তর, এদের খোঁজ বের কর তো, আমার এলাকায় বসে ইপটিজিং। ওরা হয়তো জানে না এটা সিংহের গুহা। এখানে শিকারী ভুল করে ঢুকে পড়লেই খালাস। কথা বলার মধ্যে হঠাৎ সামনে তাকিয়ে দেখে মেয়েটা ওড়না ছেঁড়ার চেষ্টা করছে। কিন্তু নতুন কাপড় ছেঁড়া কি এতটা সহজ? মেয়েদের মাথায় আসলেই কি ঘিলু কিছুটা কম থাকে নাকি? জাহিন শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, মিস চার চোখ, আপনার কি মনে হয় এটা কোন সিনেমার শুটিং? মান্নাতো ফ্যালফ্যাল দৃষ্টিতে সামনের দিকে তাকায়। লম্বা, ফর্সা, কালো শার্ট, কালো প্যান্ট, কি মারাত্মক সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে সত্যি কি এই দেশের নাকি পাকিস্তানি? জাহিন শীষ বাজিয়ে বলে, মিস চারচোখের আগে কোন ছেলে দেখেননি নাকি? আর শুনুন, এটা কোন সিনেমা নয় যে আপনার ওড়না ছিঁড়ে আমার হাত বেঁধে দিবেন। মাথায় কোন বুদ্ধিশুদ্ধি নেই নাকি? এই ভরদুপুরে এই রাস্তায় একা একা কোন ঘাস কাটতে এসেছেন? আপনার হাত থেকে রক্ত ঝরছে। জাহিন আর কোন কথার উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসল। অন্তরকে বলল, মেয়েটা বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। আজকে রাতে কিন্তু পার্টি হবে মাম্মা। অন্তর মান্নাতোকে বলল, নাম কি আপনার? মান্নান। কোন কলেজ? মান্নাতো চুপ করে রইল। যাতে খালাম্মা আর তালে ব্রিলিয়ান্ট। নিশ্চিত আপনি ক্লাস টপার? এর জন্য সালার বস্তার মতো ড্রেস আর চার চোখ। এত পরে কি হবে? ডাক্তার হব। বাসা কই তোমার? সামনের গলিতে। এমন মেন করে কথা বলো কেন? এভাবে কথা বললে একটাও রোগী পাবে না। তোমার বাবা কি করে? এসিপি। ওহহ, চোরদের সর্দার? তা এত কালো টাকা থাকার পরেও তোমার এ হাল কেন? মাথা নত চুপ করে রইল। তোমার বাসা চলে এসেছে, বাসায় ঢুকে উদ্ধার করো মামুনি। অন্তর গেটের সামনে নেম প্লেট পড়ল। এসিপি জামাল সর্দার। মান্নাতো চলে গেল। কি মেয়েরে বাবা, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। মিতা বেগম সেই কখন থেকে জাহিনের অপেক্ষায় আছে। জাহিন গেট দিয়ে ঢুকতেই তার চোখ গেল জাহিনের হাতের ক্ষতস্থানে। সার্ভেন্টকে বলল, তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স নিয়ে এসো, এসেই মারপিট শুরু করে দিয়েছিস। তুই ম্যাচিউর হবি কবে বাবু? তুমিই বলো, আম্মু সিংহের সামনে শিকারি চলে আসলো, সে কি শিকার ছেড়ে চলে আসে? অত সব আমি বুঝি না, এসব মারামারি করার বয়স তোর নেই। এবার তোকে বিয়ে করিয়ে দেব। আম্মু, এইসব ঝামেলায় আমি নেই। বাই দা ওয়ে, আমার ভাবি কই? ভাবির জন্য গিফট নিয়ে এসেছি। দেবর ভাবি মিলে তোমার ছেলের চান্দি ফুটো করে দেব। মিতা বেগম জাহিনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, এই বিয়ে টিকবে নাকি কে জানে। তুই ফ্রেশ হয়ে আয়, তোকে নিজের হাতে খাইয়ে দিব। ইটস নট ফেয়ার আম্মু। ভাবির সাথে দেখা হলো না। আমি ফ্রেশ হয়ে আসি, এরপর তোমার ছেলেকে ধরব। জিয়ান নয়নার আর তার রিসেশনের ভিডিও দেখে এতটাই তাতে ডুবে গেছে, মোবাইলের দিকে তাকিয়ে বলে,
সুনয়না, তোমার নামটা বোধহয় তোমার সরল চোখ দুটো দেখেই রাখা হয়েছে। কি আছে তোমার ওই নিষ্পাপ চাহনিতে? আমি কেন বারবার তোমার আখি পল্লবে হারিয়ে যাচ্ছি? এই আপনার আসল রূপ। ইরার কথা শুনে জিয়ানের ধ্যান ভাঙল। ইরার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি আপনার? বারবার আমার আর আমার বউয়ের মাঝখানে আসছেন কেন? আমাকে বোকা মনে হয়? আমি জানি আমার চোখ সুন্দর, সবাই অনেক প্রশংসা করে, তাই বলে লুকিয়ে লুকিয়ে আমার চোখ দেখবেন? হোয়াট? এরকম দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। জাইন চৌধুরীর রুচির দুর্ভিক্ষ দেখা দেয়নি আপনাকে নোটিশ করবে। আমার দৃষ্টি এক্সপেন্সিভ, সে যেখানে সেখানে তার দৃষ্টি স্থির করে না, বলেই পায়ের উপর পা তুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ইরা বেশ অবাক হল। একটা ছেলের এত অ্যাটিটিউড! তার পাশে বসা সুন্দরী মেয়ে তাকে নিজে যেচে এটেনশন দিতে চাইছে, এরপরে ও ইগনোর করছে। ইরা হুট করে জাইনের হাতের উপর হাত রাখল। জাইন দ্রুত হাত সরিয়ে নিয়ে বলে, ডোন্ট টাচ, কন্ট্রোল ইউর সেলফ। প্লিজ এমন করবেন না। আমার খুব ভয় পাচ্ছে, আপনার হাতটা একটু ধরতে দিন। সমস্যা কি আপনার? একা ট্রাভেল করতে এত সমস্যা? তাহলে একা ট্রাভেল করতে কে বলেছে? আমার বউ খুব ডেঞ্জারাস, সে যদি জানে আমাকে কেউ টাচ করেছে তার হাত কেটে দেব। সাথে আমারটাও। নিজের হাতের প্রতি মায়াদয়া থাকলে এমন ক্রাইম করার চিন্তা করবেন না। মানবতার খাতিরে একটু হেল্প করুন প্লিজ। জিয়ান নিজের ল্যাপটপ ব্যাগ রাখল। এখানে হাত রাখুন, শক্ত করে ধরে রাখুন। এখানে হাত রাখা আর সিটের হ্যান্ডেলে হাত রাখার মধ্যে পার্থক্য কোথায়? মানুষ ভয় পেলে একটু সহনশীল আচরণ করতে হয়। এর চেয়ে সহনশীল হওয়া আমার জন্য সম্ভব না। সো ডোন্ট ডিস্টার্ব মি। আম্মু, 8 ঘন্টা হয়ে গেছে, আর কত ঘন্টা লাগবে? নয়না, আমি যতদূর জানি 18-20 ঘন্টা লাগে। তুই তাড়াতাড়ি ঘুমিয়ে যা, উঠে দেখবি জামাই নিজে থেকে তোকে কল করেছে। নয়না জাহানারা বেগমের কোল থেকে মাথা উঠিয়ে নিয়ে বসে পড়ল। না হহ, এখানে ভালো লাগছে না, আমি নিজের রুমে শোব বলে নিজের রুমে চলে আসলো। জিয়ানের টি শার্ট নিজের গায়ে জড়িয়ে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে ঘুমানোর ট্রাই করছে। সবে মাত্র তন্দ্রা ভাব এসেছে, হঠাৎ মনে হলো কারো গরম নিঃশ্বাস তার মুখে পড়ছে। ঘুম ঘুম চোখ খুলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, মিস্টার প্লেন ড্রাইভার আপনি? জিয়ান নয়নার ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, একদম চুপ, একটুও কথা বলবে না। তোমার ঠোঁটের নেশায় আমি মাতাল হয়ে গেছি, আমার নেশা কাটাতে তোমার ঠোঁট দুটো চাই। নয়না ধরফরিয়ে উঠে বসল, আওয়াজ করে ডাকল, মিস্টার প্লেন ড্রাইভার আপনি কোথায়? বেড সাইড সুইচ দিয়ে লাইট অন করল। না হহ, কোথায় তার অস্তিত্ব নেই। জিয়ানের শার্টটা গভীরভাবে জড়িয়ে ধরে বলে, এখন রোগে আমাকে আক্রান্ত করে গেলেন। আমি যে আপনার সাথে কথা বলার তৃষ্ণায় কাতরাচ্ছি। একবার আপনার কণ্ঠ শুনিয়ে আমার তৃষ্ণা মিটিয়ে দিন। কথা বলার তৃষ্ণা যে বড্ড বাজে তৃষ্ণা। এয়ারপোর্ট থেকে অনিকেত সোজা চলে আসলো হাফমিঙ্গেল নাহিদের বাসায়। কোন মেয়েই আজ পর্যন্ত তার মনের ধারে কাছে যেতে পারল না। মনের সাইড ঘেঁষে সব মেয়ে বের হয়ে যায়। মনে বিয়ে করতে না পারার পাহাড় সমান দুঃখ নিয়ে ধপ করে বসল সোফায়। কোন ভূমিকা ছাড়াই নাহিদকে জিজ্ঞেস করল, তোর বউ যে তুই ওয়াশরুমে 2 মিনিট লেট করলেও সন্দেহ করে। এত প্যারা দেয় কথায় কথায়, সন্দেহ তোর বিরক্ত লাগে না? সন্দেহ করে এটা ভালো, তাতে আমি বুঝতে পারি। কিন্তু সন্দেহ না করলে বরং আমার বিরক্ত লাগত, টেনশন হতো। মাথার তার কি আছে না গেছে? এখনও একটু আছে, কবুল বলার পর ততটুকুও থাকবে নাকি গ্যারান্টি দিতে পারছি না। এ কেমন ভালোবাসা? না করেছিস বিয়ে আর না করেছিস জীবনে প্রেম, তুই এডি বুঝবি না। ও সন্দেহ করে আমাকে অতিরিক্ত ভালোবাসে, তাই। ভালোবাসা ফেক হলে আমি উগান্ডা গেলেও সন্দেহ করত না। উপোস বড্ড ব্যথা পেলুম বুকে। এ জন্মে বিয়ে কি জুটবে আমার কপালে? একটা বউ নাই, এই যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছি। নাহিদ হেসে বলে, তুই কাতরাতে থাক। তা হসপিটালে না যেয়ে আমার বাড়িতে কি? আমরা 4 জন, 2টা উইকেট পড়ে গেছে। আরেকটা আউট হওয়ার দ্বারপ্রান্তে। শালার, আমার উইকেটের পতন কবে হবে? জীবনে লাবিবের মতো হতে পারলেই জীবন সুন্দর। ওই শালা বন্ধুর প্রেমিকা নিয়া ভাগছে আর আমি বন্ধুর বউ নিয়া ভাগতাম। ব্যাস, মেয়ে খোঁজার ঝামেলা চুকে যেত। লাবিব কাজটা ঠিক করে নাই।
এত কিছুর পরেও প্লেবয় রয়ে গেছে ওর এক্স সুমাইয়ার সাথে এখনও চ্যাট করে। তুই কেমতে জানলি? আমার হবুর ফ্রেন্ড সুমাইয়া। ভাই তোর বউটাকে দেখে রাখো, আবার তোরটা নিয়ে টানাটানি না শুরু করে। অন্যের টানাটানিতে যে হাত ছেড়ে দেব তাকে চাই না। ভালোই হইছে রেজার সাথে নীলাঞ্জনার বিয়ে হয়নি। তুই বল, মেয়েটাও তো ভালো না? ভালো হলে নিজের প্রেমিকার ফ্রেন্ডের সাথে টু টাইমিং করে। যেমন 12 মাইয়া তেমন তোরে জামাই পাইছে। সে যা হোক, আমার বুকে ব্যথা কমানোর ট্রাই করো বাবু। শালা তোর কি আমাকে গে মনে হয়? চুপ কর লুচ্চা। আমি কইছি চা কফির কথা। আমার এই ইজ্জত শুধুমাত্র আমার ভবিষ্যৎ বউয়ের জন্য সংরক্ষিত। জিয়ান নয়নার দিকে তাকিয়ে আছে। নয়না কান্না করছে। এই পিচ্ছি, এভাবে কান্না করছো কেন? নয়না নাক টেনে বলে, আমার চোখ, আমার অশ্রু, আমার ইচ্ছে, আমি কাঁদব। এই 18 ঘন্টা জার্নি শেষ করে রেস্ট না নিয়ে তোমার কান্না দেখার জন্য কল করিনি। তো কেটে দেন কল। সত্যি কাটব? আমি তখন চিৎকার করে কাঁদব। তুমি কি ছিচকাদুনি? জানেন রাতে আমি কি স্বপ্ন দেখেছি? চোখের পানি, নাকের পানি মুছে জানাও তো লিটল প্রিন্সেস, কি স্বপ্ন দেখলে? নয়না ওড়না দিয়ে চোখ মুখ মুছে জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে কি করে বলবো? আমার বুঝি লজ্জা করে না? জিয়ান দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলে, এবার বলেন মহারানী। দেখলাম আপনি নাকি আমার ঠোঁটের নেশায় মাতাল হয়ে গেছেন। আপনার নেশা কাটাতে আমার ঠোঁট দুটো চাইছেন। জিয়ান হুট করে নয়নার দিকে তাকালো। দুজনের দৃষ্টি মোবাইলের স্ক্রিনের দুই প্রান্তে থেকে স্থির হল একে অপরের দৃষ্টিতে। কান্নার ফলে ঠোঁট দুটো হালকা ফুলে উঠে আরও আকর্ষণীয় লাগছে। নাকটা লালচে হয়ে আছে। জিয়ান অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এমন ঠোঁট তো আফিমের চেয়ে নেশালো, মাতাল না হয়ে উপায় আছে? নয়না দুহাতে মুখ ডেকে নিল। ইস, কি লজ্জা, কি লজ্জা এভাবে এমন স্বপ্ন কেউ কাউকে বলে। কে জানে এই ড্রাইভার কি ভাবছে। লাজুক লতা। এভাবে মুখ ঢেকে রাখলে তো তোমাকে একদম আদুরে বউ লাগে। তো আমি কি বউ না? তুমি বউ। তা তোমার বর কই? আমার বর বিদ্যাসে। জিয়ান হেসে ফেলল। হাতটা সরাও, দেখতে দাও তোমাকে। আমার লজ্জা করছে তো। এভাবে কেউ দেখতে চাইলে লজ্জা করে না বুঝি? তুমি জানো আমার বয়স কত? আপনার বয়স জেনে আমি কি করব? গুনে গুনে তোমার চেয়ে 14 বছরের বড়। 13। 1 যুগ বেশি কাটিয়েছি তোমার চেয়ে। 1 যুগ বেশি কাটিয়ে কোন রাজ্য জয় করেছেন শুনি? এখনও শিওর না, তবে মনে হচ্ছে কারো মনের রাজ্য খুব তাড়াতাড়ি জয় করে নেব। নয়না মোবাইলের সামনে এসে বলে, মিস্টার প্লেন ড্রাইভার, জেগে জেগে স্বপ্ন দেখতে থাকুন। এই সব বাদ দাও, তোমার না এক্সাম, পড়ালেখা করছো না কেন? আজকে থেকে করব। আচ্ছা, আমার পরীক্ষা, সবাই আমাকে কিছু না কিছু দেব, তো আপনি কিছু দিলেন না? এক্সাম থাকলে কিছু দিতে হয়। আর দেইনি কে বলল? এই যে আপনার চোখের সামনে বসা ষোড়শী, রূপবতী বলল। রূপবতী মেয়েরা সহজভাবে মিথ্যা বলতে পারে। আপনাকে আমার মিথ্যাবাদী মনে হয়? আরে হহ, সরি, মজা করে বলেছি। আমার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকবেন না। রাতে ঠিকমতো ঘুম হয়নি? সুন্দর চোখ দুটোর নিচে কালসিটে দাগ বসে গেছে। এসব হয়েছে আপনার জন্য মিস্টার প্লেন ড্রাইভার। যত দোষ প্লেন ড্রাইভার ঘোষ। তোমার চোখের চাহনি কিন্তু সুন্দর। তেলের দাম এত কমে যায়নি। আপনি যেভাবে তেল দিচ্ছেন মনে হচ্ছে তেল ফ্রিতে পাওয়া যায়। জিয়ান চৌধুরী কাউকে তেল দেয় না। নয়না কিছু বলতে যেও থেমে গেল। আচ্ছা পিচ্ছি, এখন রাখি, খেয়ে রেস্ট নেব। আর হ্যাঁ, এখন শুধু পড়ালেখায় ফোকাস করো। আমাকে কিছু কেন দিলেন না সেটার উত্তর দিন। আমি এয়ারপোর্টে তখন টাকা সাধলাম, নিলে না কেন? ওটা তো বেডশিটের, তাই। এখন কিভাবে দেব? জানি না। আচ্ছা বাবু, রাখি। গুড বাই, টেক কেয়ার। জিয়ান কল কেটে দিল। নয়নার মনটা উদাস হয়ে গেল। মাত্র 40 মিনিট কথা বলল। রাতে এপাশ ওপাশ করতে করতে কখন চোখ লেগেছে জানা নেই নয়নার। ঘুম ভেঙেই দেখে জিয়ানের মিস কল। কল ব্যাক করবে তার আগেই ওপাশ থেকে কল আসে,
কিন্তু এতটুকু কথায় তৃষ্ণা তো মিটল না, উল্টো আরও বাড়ল। নীলাঞ্জনা তালুকদার। ওর বাবার নাম মিজান তালুকদার আর চাচার নাম মাহবুব তালুকদার। তালুকদার বাড়ির বড় মেয়ে নীলাঞ্জনা। লাবিবের কথা শুনে অবাক হলেন সৈকত সাহেব। মুহূর্তেই শান্ত স্বরে বলে, শিল্পী মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও, ওর কি লাগে দেখো। নীলাঞ্জনা নাম তোমার? জি। আজকে থেকে আমরাও তোমার আরেক বাবা মা। নীলাঞ্জনা বেশ অবাক হল। মুহূর্তেই মানুষ চেঞ্জ হয়ে গেল। বাপ চাচার টাকা থাকা বুঝি এত প্রয়োজন? শিল্পী বেগম আর নীলাঞ্জনা চলে যেতেই সৈকত সাহেব বলেন, জীবনে এই প্রথম একটা কাজের মতো কাজ করেছিস। আমার ছেলের বউ কিনা তালুকদার বংশের মেয়ে। এবার এটাকে কাজে লাগিয়ে আমাদের ব্যবসাটা আগে বাড়াতে হবে। সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি, আস্তে ধীরে কাজে লাগাবো। বাবা, ওনারা কি এই বিয়ে মেনে নিবে? মেনে না নিয়ে উপায় আছে? কান টানলে মাথা এমনই আসে। যা হোক, হাতির যত্ন কর বউয়ের, বউ তো না যেন আলাদিনের চেরাগ। বাসায় ঢুকেই ব্যাগটা সোফায় ছুঁড়ে মারল। রত্না বেগম দৌড়ে এসে বলে, কি হয়েছে মান্না? তো চশমাটা ছুঁড়ে ফেলে বলে, কি হয়নি সেটা বলো। আম্মু আর কতদিন এমন দাদিয়াম্মা সেজে ঘুরব? এই ড্রেস চশমা এসব আমার সাথে যায়? আমাকে কেন বলছিস? তোর বাবাকে বল। বাবা? হিটলার বলো। দেখো, এসব আর আমাকে দিয়ে হবে না। কলেজে কি জোকার সেজে যায়? জানো আজকে কি হয়েছে? দানিশের মতো একটা ছেলের সাথে টক্কর হয়েছে। পুরাই আগুন। হিরোর মতো এসে আমাকে বাঁচিয়েছে। চুপ থাক, তোর বাবা বাসায়। ছেলের কথা শুনলে তোকে আস্ত রাখবে না। খেতে দাও কিছু। আর শুনো, রাতে কিন্তু ঋতুর বার্থডে পার্টি, শো কোন না শুনব না। আগেই বলে রাখি, ওয়েস্টার্ন ড্রেস পরব কিন্তু। তোমার হিটলার স্বামীকে কিভাবে ম্যানেজ করবে সেটা আমি জানি না। মেয়ে আর জামাই নিয়ে রত্না বেগম প্যারায় আছেন, যেমন পাবো ঘাটতারা তেমন মেয়ে। কি দরকার সরকার পক্ষের বিরুদ্ধে কেস নেয়া? এখন নিজের বউ মেয়েকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। জামাল সাহেব সৎ পুলিশ অফিসার, তবে বর্তমানে সততাও যে বিপদ ডেকে আনে সেটার প্রমাণ সে নিজেই। মন্ত্রীর ছেলেলে গ্রেফতার করেছিল। কেস তো কোর্ট পর্যন্ত উঠেইনি, উল্টো এখন পরিবার নিয়ে ঝুঁকিতে আছেন। মান্না তো শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, মিস্টার হিরো, আমাকে এভাবে দেখলে নিশ্চিত ক্রাশ খেয়ে রাতে ব্রাশ করা ভুলে যেতেন, বাট আই লাইক ইউর অ্যাটিটিউড। উপসস মিস্টার হিরো নামটাও তো জানি না আপনার। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে বলে, আপনি এই এলাকার তাহলে 6 মাস কই ছিলেন? একবার ও তো দেখলাম না। কোন ব্যাপার না, নজর যখন পড়েছে আপনাকে খুঁজে ঠিক বের করবই। মান্না তো যা চায় তা নিজের করেই ছাড়ে। ফোনটা হাতে নিয়ে ঋতুকে কল করল। কিরে, আজকে নাকি আমাদের সারপ্রাইজ দিবি? তা কখন আসছিস? দাদিয়াম্মা? সারপ্রাইজ তো দেখবি, সে সব ছাড়, আগে বলতো তোদের এলাকায় কোন ক্রাশ বয় আছে যাকে দেখলেই ক্রাশ খাওয়া যায়? হ্যাঁ, ছিল চৌধুরী বাড়ির ছেলে, আবার পাইলট, যেমন দেখতে তেমন অ্যাটিটিউড। কিন্তু সে তো কয়েকদিন আগেই বিয়ে করে ফেলেছে। তুই শিউর আর কোন ক্রাশ বয় নেই? না আমার জানামতে নেই। মান্না তো কল কেটে দিয়ে বলে, ধুর, ও হয়তো জানে না। আবার মনে মনে বলে, ওদের এলাকা ও তো জানত থাকলে বিবাহিত ছেলের উপর কিভাবে ক্রাশ খেতে পারি। মনে হচ্ছে এবার ক্রাশ খেয়ে ব্রাশ আমার নিজের করতে হবে। এখন এসব ভাবলে হবে না মান্না, তো আজকে সবার হুঁশ উড়িয়ে দিতে হবে তোর। ড্রেস সিলেক্ট কর, দেখিয়ে দে তোর আসলো সুরত। জামাল সাহেব চট্টগ্রাম থেকে বদলি হয়ে এখানে এসেছেন মাস 6 আগে। 4 রুম বিশিষ্ট একতলা বাড়িটা কিনেছেন 3 মাস ধরে। এখানে এসে মেয়ে বউকে সবার নজর থেকে লুকিয়ে রাখছেন যতটা সম্ভব। পৃথিবীতে তার মেয়ে আর বউ ছাড়া 3 কুলে কেউ নেই। এদের আগলে রাখার জন্য সব স্যাক্রিফাইস করতে রাজি। তার নিজের জীবন ঝুঁকির মধ্যে আছে। সে মারা গেলে কে দেখে রাখবে তার মেয়ে আর বউকে? এসব চিন্তা সবসময় জামাল সাহেবের মাথায় ঘুরতে থাকে। রত্না বেগম এসে বলেন, বলছিলাম কি, মেয়েটাতে এখানে এসে একদম ঘর কুনো হয়ে আছে। আজ ঋতুর বার্থডে যেতে চাচ্ছে। আমি দিয়ে আসব। আমি নিয়ে আসব, তবেই যাওয়ার পারমিশন পাবে। নয়না সকালের নাস্তা করে এই পর্যন্ত 100 বার মোবাইলের কাছে এসেছে, কিন্তু সাহস করে জিয়ানকে কল করেনি।
মোবাইল হাতে নিয়ে গুগলে সার্চ করল কোন মানুষকে কিভাবে চিন্তা থেকে বের করা যায়। প্রথমেই লেখা তাকে নিয়ে না ভেবে মনোযোগ অন্যদিকে দিতে। নয়না মোবাইল রেখে বলে, মনোযোগ যদি অন্যদিকে ঘোরাতে পারতাম তাহলে সার্চ করতাম। গুগলের মাথায় কি বুদ্ধি নেই নাকি? এসব কেমন টিপস হলো? এর চেয়ে তো আমার বান্ধবীদের মাথায় বুদ্ধি বেশি। এবার ওদের জিজ্ঞেস করে দেখি। আসলেই আপনি বিবাহিত? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তো এখন কি বউ নিয়ে আপনার সামনে বাসর সারলে তারপর বিশ্বাস করবেন? ইরা বিরক্ত নিয়ে বলে, ছিহহ, কেমন ভাষা এসব? আপনার যেমন প্রশ্ন আমার তেমন উত্তর। নিজের রাস্তা মাপুন। ধন্যবাদ আমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আপনার ধন্যবাদ রোদে শুকিয়ে বয়ামে ভরে রেখে দিন, অন্য কাউকে বিরক্ত করার পর আবার কাজে আসবে। বাই দ্য ওয়ে, আপনাকে আপনার বাবার জন্য এতটুকু হেল্প করেছি, ড্রাইভার গাড়ি ঘোরাও। ইরা গম্ভীর মুখে গাড়ির দিকে তাকিয়ে বলে, এত অ্যাটিটিউড কিসের ভাই? তবে দেখতে হ্যান্ডসাম। সবিবাহিত হলে এমনভাবে পিছু নিতাম বউ হয়ে, তবেই ছাড়তাম। এমন গায়ে পড়া স্বভাবের মেয়ে জিয়ানের একদম পছন্দ না। জিয়ান বাসায় এসে ড্রেস খুলে খালি গায়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। কিছুক্ষণ শুয়ে থেকে ওয়াশরুমে চলে গেল, শাওয়ার নিয়ে তোয়ালে জড়িয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিয়ে বডি স্প্রে করল। আয়নায় তাকতেই নিজেকে দেখে বলে, আমি এই 5টা দিনে 5বারও নীলাঞ্জনার কথা ভাবিনি। আচ্ছা, নয়না কি আমার মনে কোনোভাবে জায়গা করে নিয়েছে? নাকি এসব সাময়িক মোহ? জিয়ানের ভাবনার ছেদ ঘটল ফোনের রিংটোনে। 7-5 না ভেবেই রিসিভ করল জিয়ান। নয়নার চোখের সামনে জিয়ানের অর্ধনগ্ন শরীর ভেসে উঠল। নয়নার সাথে সাথে চোখ বন্ধ করে নিল, এক হাত নিজের বুকের বাপাশে রাখল। মনে হচ্ছে হৃৎপিণ্ড এখনই বের হয়ে আসবে ভেতর থেকে। এই লোকটা আমাকে মেরাই ফেলবে এভাবে। জিয়ান টি শার্ট পরতে পরতে বলে, চোখ বন্ধ করে রেখেছ কেন? কয়েকদিন আগেই কে যেন বলেছিল দেখার মতো জিনিস চোখের সামনে থাকলে তো দেখবই, তা এখন চোখ বন্ধ কেন? আপনার লজ্জা কই? বেচে দিয়েছি। ওসব লজ্জা টজ্জা ছেলেদের মানায় নাকি? লজ্জা কেউ বেচে দিতে পারে? নিজের জন্য একটু তো রেখে দিতে পারতেন। বেবি এখন চোখ খুলো, আমি শার্ট পরেছি। নয়না চোখ খুলল, কিন্তু জিয়ানের দিকে সরাসরি তাকাচ্ছে না। কি গো, দৃষ্টি নিচে রেখে আমার তোয়ালের ফাঁকফোকর খুঁজছ নাকি? নয়না এবার বুঝি লজ্জায় মিলিয়েই যাবে, খট করে ফোনটা কেটে দিল। ধুরকে বলেছিল এই প্লেন ড্রাইভারকে এত হ্যান্ডসাম হতে। চোখ মেললেও এখন প্লেন ড্রাইভার, চোখ বন্ধ করলেও প্লেন ড্রাইভার। পরীক্ষার খাতায় কি লিখব? জিয়ান হাসতে লাগল। পিচ্চি বউ তো দারুণ উপভোগ্য। কেন যে প্রেম করে দেবদাস হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছালাম। 3/4 প্যান্ট পরে নয়নাকে আবার কল করল। নয়না পিটপিট করে জিয়ানকে দেখছে। মিস ষোড়শী বালিকা, আপনি পুরোপুরিভাবে তাকাতে পারেন, এখন আপনার কোন ডিস্টার্ব হবে না। নয়না তাকাল। মনে মনে, ঈষৎ ব্লু রঙের টি শার্টে এত হ্যান্ডসাম লাগছে কেন? কোন মেয়ের দৃষ্টি পড়লে তো ক্রাশ খাবে? এভাবে তাকিয়ে কি দেখো? আমি কি তোমার ক্রাশ বিলাল আব্বাসের চেয়ে বেশি হ্যান্ডসাম? নিজেকে কি মনে করেন আপনি? আমি মোটেও আপনাকে দেখছি না। আমি দেখছিলাম আপনার পেছনে থাকা মিরর, কি সুন্দর মিররের ডিজাইনটা। আবার আসলো, এটা আমার জন্য নিয়ে আসবেন। আপনি আমার কে? আমি আপনার অর্ধাঙ্গিনী। সত্যি? নয়না মাথায় হাত দিল। এসব কি হচ্ছে তার সাথে? জিয়ান ঠোঁট টিপে হাসল। নয়নার দিকে তাকিয়ে বলে, তুমি কি আদৌ অন্য কোন ছেলের সাথে রিলেশন করতে পারবে? পারবো না কেন? 100বার পারব। আমি কি কম সুন্দর নাকি? তোমাকে অসুন্দর কে বলল? আপনি বলছেন আমি কি আসলেই অসুন্দরী? এমন ভুল ধারণা পোষণ কইরো না, ময়নার মা। তুমি দেখতে ভূতনীর মতো। আপনি দেখতে ভূতের মতো। আরে হহ বাহ, ভূত আর ভূতনী দারুণ কম্বিনেশন তো। আপনি কি সত্যি কানাডা আছেন? মানে আমাদের সত্যি আর দেখা হওয়ার চান্স নেই? দেখা করতে ইচ্ছে করছে বুঝি?
আসলো দোষটা তোমার না, দোষটা তোমার বয়সের। কয়েকদিন পর আর আমার কথা মনেও থাকবে না। আসলেই আপনাকে ভুলে যাব, এটা কি সম্ভব? অনেক বেশি মিস করছো বুঝি? নয়না আপনাকে মিস করবে কেন? আপনি আসলেই প্লেন ড্রাইভার নাকি তা দেখার জন্য কল করেছি। ইটস পাইলট, নট প্লেন ড্রাইভার। আপনার রুমে আপনি একা থাকেন? না হহ, আমার 4টা বউ আর গোটা কয়েক বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। সোজা কথা বলা যায় না? সমস্যা কি তোমার শুনয় না? পড়তে না বসে মোবাইল নিয়ে পড়ে আছো কেন? সমস্যা কি মানে? সমস্যা হলেন আপনি। সমস্যার মা, সমস্যার বাপ, সমস্যার 14 গোষ্ঠী সব আপনি। কোথাকার প্লেন ড্রাইভার আমার মাথাটা খেয়ে ফেলছে। কোথাকার প্লেন ড্রাইভার মানে? আমি জিয়ান রেজা চৌধুরী, ক্যাপ্টেন রেজা চৌধুরী মানে বুঝো? ফার্স্ট অফিসার আমি, সো রেসপেক্ট। আর ফোন রাখো, পড়তে বসো, আমার কাল ফ্লাইট, সো রেস্ট নিতে হবে। শরীর ফিট রাখতে হয় বেবি। নয়না ফোন কেটে দিল। কি পেয়েছে আমাকে? যখন তখন বাবু, বেবি, বাচ্চা বলবে। সামনে পেলে একদম নাগা মরিচের আচার বানিয়ে রেখে দিতাম। জাহিন ব্ল্যাক শার্ট সাথে ব্ল্যাক ব্লেজার পরা, হাতে ব্ল্যাক ওয়াচ। চুলগুলো স্পাইক করা, নিজেকে আয়নায় শেষবারের মতো দেখে নিয়ে নিজের সবচেয়ে পছন্দের পারফিউম, ভার্সাচি ইজ ফর মেন, স্প্রে করে নিল। এটার স্মেল ভীষণ পছন্দ জাহিনের। রেডি হয়ে নিচে আসতেই মিতা বেগম বললেন, রাত 9টায় তুই এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? আম্মু কি যে বলো না। আমি কি মেয়ে নাকি সাজগোজ করব? তোমার ছেলেরা এমনিতেই হ্যান্ডসাম। এসব পাম না দিয়ে আসলো কথা বলো। আম্মু আজ পার্টি আছে অন্তরের বাসায়, 1টার মধ্যে বাসায় চলে আসব। দেখ জাহিন, এবার কিন্তু তোর স্থির হতে হবে, অনেক হয়েছে এখানে সেখানে ঘোরাঘুরি। ওকে আম্মিজান, ভেবে দেখছি। জাহিন গাড়ি না নিয়ে তার শখের বাইক নিয়ে বের হল। অন্তরের বোনের বার্থডে, অন্তর বারবার ঋতুর পিছু পিছু ঘুরছে আর বলছে, একটা বান্ধবী দে তোর। যদি ভাইয়ের জন্য এতটুকু না করতে পারিস তাহলে কেমন বোন তুই? একটা মেয়ে দে, সিঙ্গেল লাইফ আর ভাল্লাগে না, কতকাল একা থাকবো বল? আমাকে দেখে কি তোমার মেয়ে পাচারকারী মনে হয়? ওকে ভালো কথা শুনলি না তো? আজকে জাহিনকে আসতে বলেছিলাম, তোর বার্থডেতে থাক, মানা করে দেই। জাহিন নন, ও চলে আসছে। চলে আসলোও কি, ও তো তোকে পাত্তাও দেয় না। ভাই তুমি আমাকে এভাবে অপমান করছো। তোমার বন্ধুর যে প্রেমে অ্যালার্জি সেটা দেখছো না? তোর সবচেয়ে সুন্দরী বান্ধবীর নামটা বল। নাম বলে কি হবে? আসলোই দেখে নিও। মান্না তো ব্ল্যাক আর গোল্ডেন শেডের আনারকলি পরেছে, সাথে হালকা অর্নামেন্টস, চুলগুলো কাল করেছে। আয়নায় তাকিয়ে বলে, হায় নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি, সবাই তো বেহুশ হয়ে যাবে। কালো বোরকা পরে রুম থেকে বের হলো মান্না তো। জামাল সাহেব ড্রয়িং রুমে বসে খবর দেখতে বিজি। মান্না তো ধীর পায়ে বের হয়ে গেল, বাহিরে এসে দাঁড়িয়ে আছে রিকশার জন্য। গিফটের প্যাকেটটা এমনভাবে বোরকার উপর রেখেছে দেখে মনে হচ্ছে প্রেগন্যান্ট মহিলা। রিকশা না পেয়ে হেঁটেই রওনা হলো, বেশি দূরে না ঋতুর বাসা, হেঁটে গেলে মাত্র 20 মিনিট লাগবে। মান্না তো ঋতুর বাসায় ঢুকতেই সবাই বোকার মতো তাকে আছে মান্নাতের দিকে। অন্তর এসে বলে, আপনি কে খালাম্মা? মান্না তো নরম স্বরে বলে, ঋতু কোথায়? আমি ওর ফ্রেন্ড। অন্তর ঋতুর রুম দেখিয়ে দিয়ে ভ্রু কুচকে বলে, এই 9 মাসের বাচ্চা নিয়ে কে বার্থডে পার্টিতে আসে? এখন এখানেই ডেলিভারি হলে পার্টি ছেড়ে মাটি করতে হবে। মান্না তো ঋতুর রুমে ঢুকতেই ঋতু চিৎকার দিয়ে বলে, কে আপনি? মান্না তো গিফটের প্যাকেট বেডের উপর রেখে বোরকার নেকাব সরিয়ে বলে, আমি। ঋতু আরেক দফা অবাক হয়। কে আপনি? মান্না তো বোরকা খুলে চুলগুলো ঠিক করে বলে, সাবকি হোশ উড়ানে ওয়ালি মান্না তো হু। আরে হো আর তোকে চেনাই যাচ্ছে না। দাদিয়াম্মা থেকে সোজা হটনেসের দোকান। কিভাবে সম্ভব? সেসব বিরাট কাহিনী পড়ে বলবো, এখন বল সারপ্রাইজ কেমন লাগলো? হার্ট অ্যাটাক হতে হতে হয়নি। মান্না তো এত রূপবতী হয়ে এমন গায়ে ভূত হয়ে কলেজে কেন আসিস?
কলেজে পড়তে যাই রূপ দেখাতে না। এবার বল বাকিরা কোথায়? সব ছাদে। চল আমরাও যাই। জানিস আজ আমার জান্টুসও আসবে পার্টিতে। তোর আবার জান্টুস আসলো কোথা থেকে? তুই না পিওর সিঙ্গেল, একদম হট চিলি সসের মতো পিওর। জান্টুসকে তো পটাতে পারিনি। ওহহ, এই কেস। এখন চল বাকিদের শক দেই। যারা এসেছে তোকে দেখলে সত্যিই 440 ভোল্টের শক খাবে। লাবিব নীলাঞ্জনার কাছে এসে নীলাঞ্জনার ঘাড়ের চুল সরিয়ে কিস করতে লাগল। নীলাঞ্জনা সরে দাঁড়াল। লাবিব এবার আরও গভীরভাবে স্পর্শ করতে লাগল। নীলাঞ্জনা সরে যেয়ে বলে, সব সময় এসব ভালো লাগে না। আমার কি মন নেই? ফিলিংস নেই? তোমার ইচ্ছে করলেই এসব করতে চলে আসো। লাবিব নীলাঞ্জনার চুল মুঠ করে ধরে বলে, বাবা তোকে মেনে নিয়েছে এর জন্য উড়ছিস? আমি ছুঁড়ে ফেলে দিল সব পাখা ভেঙে মুখ থুবড়ে পড়বি। আমার তোকে এখন চাই মানে চাই। চাহিদা পূরণ করবি, নয়তো এই দেশে টাকা ছিটালে মেয়ের অভাব হয় না। নীলাঞ্জনা লাবিবের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। একটা মানুষ এত নিচু মাইন্ডের কিভাবে হতে পারে? আমি সত্যিই এই মানুষটাকে ভালোবেসেছিলাম। লাবিব নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে লাগল। নীলাঞ্জনার চোখ থেকে বোবা অশ্রু গড়িয়ে পড়ছে। যে ভুল সে করেছে তার মাসুল তাকেই দিতে হবে। এই মুখ নিয়ে ফিরে যাওয়ার রাস্তা যে বন্ধ। না সমাজ আর না পরিবার, তাকে কেউ আর গ্রহণ করবে না। আপনি দেখতে অনেক সুন্দর, আপনার হাজবেন্ড অনেক লাকি। মান্না তো ভ্রু কুঁচকে বলে, ইশকিউজ মি, আপনার আমাকে দেখে বিবাহিতা মনে হচ্ছে? সরি, আপনার বয়ফ্রেন্ড লাকি। আমার কোন বয়ফ্রেন্ড নেই। অন্তর একটু দূরে সরে বলে, এটাই জানার ছিল বিউটিফুল লেডি। মান্না তো খেয়াল করতেই দেখে এটা তো সেই ছেলেটা যে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে। মনে মনে বলে, আমাকে চিনতে পারেনি। চিনতে পারার কথাও না। অন্তর আর একটু সামনে এসে বলে, ভালো করে দেখে নিন, আমি কিন্তু পিওর সিঙ্গেল। আপনার ফ্লার্টিং স্কিল একদম জঘন্য। এভাবে ট্রাই করলে আগামী বছরও সিঙ্গেল থাকবেন। মান্না তো সরে আসলো। ঋতুর কাছে এসে বলে, এই ঋতু, ওই ছেলেটা কে রে? এটা আমার ভাই। পছন্দ হয়েছে তোর? পছন্দ হলে বল, তোর সেটিং করিয়ে দেই। চুপ কর। তুই কেক কাটবি কখন? আর কেউ আসার বাকি আছে? হুম, ভাইয়ার স্পেশাল ফ্রেন্ড জাহিন চৌধুরী আসলোই কেক কাটব। মান্না তো ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে আসছিল, হঠাৎ করে চিৎকার দিয়ে বলে, কে আছো, বাঁচাও আমাকে। জাহিন দ্রুত মান্নাতের মুখ চেপে ধরে বলে, হোয়াই? মান্না তো চোখ বন্ধ করে উম করছে। জাহিন আস্তে করে বলল, হাত সরালে চিৎকার দেব না তো? মান্না তো মাথা নাড়িয়ে সম্মতি জানাল। জাহিন নিজের হাত মান্নাতের মুখের উপর থেকে সরিয়ে নিল। সিঁড়ির লাইট অফ, সম্ভবত কারেন্ট চলে গেছে, তাই কেউ কাউকে দেখতে পাচ্ছে না। মান্না তো ভয় ভয় বলে, এটাকে সরান প্লিজ, আমি বেড়াল ভয় পাই। ম্যারিনো, এদিকে আসো বাচ্চা, কাম বেবি কাম কাম। ম্যারিনো চুপটি করে জিহানের কাছে চলে গেল। অন্ধকারে ম্যারিনোর চোখ দেখে ভয় পেয়েছিল মান্নাতো। মান্নাতো সাইড ঘেঁষে চলে যেতে নিলে তার ওড়নায় টান খায়। পেছনে না তাকিয়ে বলে, একদম অসভ্যতা করার চেষ্টা করবেন না, আমি কিন্তু চিৎকার করে মানুষ জড়ো করব। ও হ্যালো, জাহিন চৌধুরী কোন মেয়েকে পাত্তা দেয় না। উল্টো মেয়েরা তার জন্য পাগল। ততক্ষণে কারেন্ট চলে এসেছে। মান্না তো সামনে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাহিনের দিকে। উফ অফ ব্ল্যাক ব্লেজার, কি হ্যান্ডসাম লাগছে। এর মধ্যেই ম্যারিনো মিউ মিউ করতে লাগল। মান্না তো তাকিয়ে দেখে ম্যারিনোর পায়ের নিচে তার ওড়না। মান্না তো চট করে জাহিনের পেছনে দাঁড়িয়ে জাহিনের ব্লেজার আঁকড়ে ধরে বলে, প্লিজ ওকে তাড়িয়ে দিন। ও আমার সঙ্গী ম্যারিনো। কোথাও ভ্রমণে গেলে ওকে ছাড়ি না, আর আপনি বলছেন ওকে তাড়িয়ে দিতে? জাহিন ম্যারিনোকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটা শুরু করল। মান্না তো বুকে হাত রেখে বলে, আমি তোমার প্রেমে ডুবে যাচ্ছি। ঠিক যেভাবে চায়ের কাপে ডুবে যায় বিস্কিট। সেই বিস্কিট যেভাবে বিলীন হয়ে যায়, আমিও ঠিক সেভাবেই তোমাতে বিলীন হতে চাই। এরপর শত চেষ্টা করেও আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না। কিন্তু তোমার বিড়াল এটাকে কিভাবে মেনে নিব? নয়না পড়তে বসেছে, বেশ কিছু সময় মনোযোগ দিয়ে পড়ল।
এরপর মোবাইল নিয়ে তার ফ্রেন্ড তুষিকে কল করল। ওপাশ থেকে আসলো, দ্য নাম্বার ইজ বিজি নাও, পরপর বেশ কয়েকবার কল করল। সেম অবস্থা। এই মেয়ে রাত 11টায় কার সাথে এত কথা বলতে ব্যস্ত? নয়না ফোন নিয়ে ভাবল জিয়ানকে কল করবে, কিন্তু এই রাতে কল করলে নিশ্চিতই লোক বলবে, কতবার বলবো আমাকে কল না করে পড়তে বসো? আমাকে ডিস্টার্ব করবে না, আমার কাল ফ্লাইট আছে। নয়না আবার বসল ম্যাথ নিয়ে। হঠাৎ ফোনটা বেজে উঠল, বাহাত দিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে বলে, তোর এত রাতে কিসের পীড়িত? তুষি ভুসি তোরে একদম ভাসিয়ে দেব, পীড়িত এক্সামের পর করতে পারবি না। এরপরে এক্সাম হলে যদি বলিস, নয়না আমাকে একটু দেখা, শুধু 5 নাম্বার উঠিয়ে দে, তাহলে তোর বয়ফ্রেন্ডের কোলে নিয়ে ফেলব তোকে। এর জন্যই বলি তুমি এত 18:30 হলে কি করে? নয়না ফোনটা সামনে নিয়ে এসে বলে, আপনি নাম্বারে কিভাবে কল করলেন? ও হ্যালো, নাম্বারে কল করা যায় না সেটা কে বলল? তোমার ডাটা অফ, তাই নাম্বারে কল করলাম। আগে এটা বলুন, 18:30 কেন বললেন আমাকে? তোমার এজের মেয়েরা প্রেমও করে, আমার এজের মেয়েরা বাচ্চা পয়দা করে, সংসারও করে। লাইনে আসো, বলেই জিয়ান কল কেটে দিল। ঘুম থেকে উঠে ভাবল নয়নাকে একটা কল করা দরকার। কল করতে যেয়ে দেখে ডাটা অফ, তাই নাম্বারে কল করল। নয়না টি শার্ট আর প্লাজো পরা, চুলগুলো সব এলোমেলো, একটা ওড়না প্যাঁচিয়ে ডাটা অন করল। জিয়ান কল রিসিভ করে কফি মগে চুমুক দিতে দিতে বলে, এত সময় লাগে ডাটা অন করতে? নয়না চুপ করে রইল। জিয়ান ভালো করে নয়নার দিকে লক্ষ্য করল। এভাবে নয়নাকে আরও সুন্দর লাগছে, বলা যায় নয়না ন্যাচারাল বিউটি। এমন প্যাঁচার মতো মুখ করে বসে আছো কেন? আমার না পড়ালেখা ভাল লাগে না। এত পড়ে হবে টাকি আপনি বলুন তো? এর চেয়ে বিয়ে করে সন্তান আর সংসার করা সহজ, বাবা মা বোঝে না। জিয়ান হেসে বলে, ওরে বুড়িরে, বয়স এখনো 16 পার করতে পারল না, সন্তান সংসারও চলে গেছে। আপনার বয়স কত সেটা জানেন তো নাকি? নিজে বুইরা আর কচি আমপাতার মতো মেয়েকে বুড়ি বলে। শুনুন, আমি ভার্সিটিতে ভর্তি হব, কত সিনিয়ররা লাইন মারবে, আর আপনার তখন চুল পেকে যাবে। মোটেই না, তখন মেয়েরা আমাকে আরও বেশি পাত্তা দেব। দেখো না, ইদানিং মেয়েদের সুগার ড্যাডি পছন্দ। আচ্ছা, প্রেমে পড়ার প্রথম ডেফিনেশন কি? প্রেমে পড়ার আবার ডেফিনেশন থাকে? প্রেম, মোহ, ভালোবাসা, এই 3টা ভিন্ন জিনিস, আপনাকে বুঝতে হবে আপনি কোন স্তরে আছেন। বেশ ইন্টারেস্টিং কথা বললে তো। আচ্ছা, আমাকে বোঝাও তো এই 3টার ভিন্নতা। মোহ সাময়িক আকর্ষণ, আপনি কারো রূপের মোহে আটকে পড়তে পারেন, অথবা কথার মোহে, অথবা তার ব্যক্তিত্বের মোহে। তবে মোহ একদিন ঠিক কেটে যায়। তারপর প্রেম হল সবচেয়ে সুন্দর অনুভূতি। প্রেমে পড়ার মুহূর্তগুলো রঙিন ফানুসের মতো। আপনি এমনভাবে প্রেম উপভোগ করবেন, মনে হবে জীবনে প্রেম ছাড়া সবকিছু পানসে। প্রেমে না পড়লে মানুষ হয়তো জীবনের স্বাদ উপভোগ করতে পারে না। ইমপ্রেসিভ। এরপর ভালোবাসার ব্যাখ্যাটা কি? ভালোবাসা হল বিরহ। বিরহ কেন? যখন আমরা প্রেমে পড়ি তা খুব কম সময় স্থায়ী হয়। তবে আপনি যদি কাউকে একবার মন থেকে ভালোবাসেন, তাকে কখনো ভুলতে পারবেন না, ঘৃণা করতে পারবেন না, অবহেলা করতে পারবেন না। সে আপনাকে সর্বোচ্চ কষ্ট দেওয়ার পরেও আপনি বারবার তার কাছে ফিরে যাবেন। বিচ্ছেদ হলেও সে আমৃত্যু আপনার হৃদয় থেকে যাবে, আপনি চাইলেও তার চিহ্ন মুছে দিতে পারবেন না। ভালোবাসার পূর্ণতা না পেলে আজীবন মেয়াদী বিরহ নিয়ে বাঁচতে হবে আপনাকে। আরে হহ বাহহ, তা তুমি প্রেম ভালোবাসায় পিএইচডি প্রাপ্ত মনে হচ্ছে। আমার এইটুকু জীবনে তেমন কোন ফ্রেন্ড নেই, বাহিরের জগৎ আমি চিনি না। আমার সঙ্গী বলতে বই আর আম্মু। তুমি এই 3টার কোনটায় পড়েছ এখন পর্যন্ত? মোহে আটকেছি বিলাল আব্বাস খানের। প্রেম আর ভালোবাসা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর করব। তোমাকে যতটা বাচ্চা ভেবেছি তুমি ততটা বাচ্চা নও। খুব গভীর চিন্তা ভাবনা তোমার। আমি সত্যি ইমপ্রেস হচ্ছি, তোমার সাথে যত কথা বলছি ততই তোমাকে নতুন মনে হচ্ছে। বেচারা কফিকে শাস্তি কেন দিলেন? মানে, ও বেচারকে তো একটু পর ছুঁড়ে ফেলে দিবেন। শুনুন, ভালোবাসলে যত্ন করতে হয়, যত্নে রত্ন মিলে।
জিয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নার দিকে। মেয়েটা এতটুকু বয়সে এত গভীর চিন্তাভাবনা কি করে পোষণ করে? এভাবে তাকিয়ে থাকবেন না মিস্টার ড্রাইভার। নট ড্রাইভার, ইট শ পাইলট। ওহি ওহি। আচ্ছা, আপনি কোন আকাশে উড়েন? আমার রাত কাটে, দিন কাটে আকাশের পানে চেয়ে। সে খবর কি একবারও রাখেন? নিষ্ঠুর প্লেন ড্রাইভার, একবার নিচে তাকালেও পারেন। আহাগো ময়নার মানিচে তাকালে বুঝি তোমাকে দেখা যাবে? তোমার আমার আকাশ তো ভিন্ন। এক আকাশের নিচে হলেও ট্রাই করতাম দূরবীন দিয়ে তোমাকে দেখার। আকাশ কখনো ভিন্ন হয় না মিস্টার প্লেন ড্রাইভার। আমরা একই আকাশের নিচে, তবে ভিন্ন ছাদের তলায়। দেশ ভিন্ন হতে পারে, আকাশ কিন্তু একটাই। জিয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলে, তোমাদের দেশে তো এখন 1টা বাজে। ঈশ্বর, সময় নষ্ট করলাম তোমার। রাতে খেয়েছ শুনয় না? হুম, বিরিয়ানি খেয়েছি। গুড বেবি। এবার ঘুমিয়ে পড়ো লক্ষ্মী বাচ্চার মতো। বলেই কল কেটে দিল। নয়নার ভীষণ রাগ হচ্ছে। এই লোকটা এমন কেন? কথা শেষ হওয়ার আগেই ধুম করে কল কেটে দেয়ার বেরাম আছে নাকি? আজাইরা লোক, মন চায় দেই 2টা কিল। নীলাঞ্জনার চোখের পাতা এক হচ্ছে না। ঘণ্টা খানেক সময় নিয়ে শাওয়ার নিয়েছে। হলদে রঙের একটা শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আধো আলো তার শাড়িতে পড়তেই নিজের দৃষ্টি স্থির করল শাড়ির উপর। হুট করে হৃদয় কেঁপে উঠল। চোখ থেকে নামল অঝোর ধারায় বৃষ্টি। এই শাড়িটা জিয়ান থাকে বসন্ত উৎসবে গিফট করেছিল। আমার হয়তো তোমাকেই ভালোবাসা উচিত ছিল। ভুল মানুষকে ভালোবেসে ফুলের মতো জীবনটা নিজের হাতে ধ্বংস করে দিলাম। তুমি আমাকে ভুলে গেছ? তুমি না বলতে আমি কাঁদলে বা আমার মন খারাপ থাকলে তোমার মনে পৌঁছে যায় সে সংবাদ? আমার এত কষ্ট তোমার হৃদয় স্পর্শ করেনি? তোমায় খুব সহজে পেয়েছিলাম তো, তাই অবহেলায় হারিয়ে ফেলেছি। বুঝতেই পারিনি হিরে ছেড়ে কাচের টুকরো হৃদয়ে জায়গা দিয়েছি। কাচ তো বিঁধবেই, রক্তাক্ত হবে হৃদয়ে। আমি তোমার কাছে কোন মুখে ক্ষমা চাইব? একবার তোমার মুখোমুখি হতে চাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরনো স্মৃতি ভাবছে আর নীরব অশ্রু বিসর্জন দিচ্ছ। দৃষ্টি রেখেছে শূন্য আকাশের পানে, যেখানে ছেয়ে আছে শুভ্র কুয়াশা। জিয়ান নয়নার কোমর ধরে নিজের কাছে টেনে নিল। নয়নার এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে আছে। নয়না চোখ বন্ধ করে নিল। এভাবে কেউ তাকিয়ে থাকলে লজ্জা করে তো। জিয়ান নয়নার চোখে ফুঁ দিয়ে বলে, তোমার লজ্জা আমার কাছে বিসর্জন দাও। আমি তোমাকে পুরোপুরি আমার দখলে নিতে চাই। নয়না সরে যেতে চাইল। কেমন এলোমেলো লাগছে তার, বুকের ভেতর কেউ তবলা বাজাচ্ছে। আশ্চর্য, মানুষটা সামনে আসলোই এভাবে হৃৎপিণ্ড বের হয়ে আসতে চায় কেন? জায়ান নয়নার ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, তুমি বড্ড মোহনীয়। তোমার ঠোঁট দুটো যেন কালো জাদু জানে, বারবার আমাকে টানে। নয়না জিয়ানের বুকের কাছে শার্ট খামচে ধরে বলে, ছাড়ুন আমাকে। জায়ান ধীরে ধীরে নয়নার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিতে নিতে বলে, এত কাছে এসে ছাড়া যায় বলো? আমি এই ঠোঁটের সুধা পান করে তবেই ছাড়ব। নয়না আর কিছু বলতে পারল না, তার আগেই জিয়ান নয়নার ঠোঁট দুটো দখল করে নিল। নয়না হুট করে জিয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল। প্লিজ ডোন্ট লিভ, আই নিড ইউর লিপস। নয়না হাসছে, কি মণিমুগ্ধকর সে হাসি। জিয়ান দ্রুত উঠে বসল, সামনে তাকিয়ে দেখে পর্দা নড়ছে। রুম জুড়ে কি ভীষণ শূন্যতা বিরাজ করছে। সাইড টেবিল থেকে ওয়াটারপট নিয়ে ঢকঢক করে পানি পান করল। অস্বস্তি হচ্ছে। নয়না নেই। নয়না এখানে কিভাবে আসবে? তার মানে স্বপ্ন ছিল? ঘড়ি বের করে টাইম দেখল। এখনও আরও 2 ঘন্টা রাত বাকি। বারান্দায় এসে ইজি চেয়ারে বসবে ভেবে বাহিরে আসল। পুরো বারান্দা সাদা বরফে ঢাকা। দরজা বন্ধ করে রুমে চলে আসল। নিজের ব্যাগ থেকে নয়নার বুকসেলফ থেকে চুরি করে আনা বইটা বের করল। তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে। বইয়ের নামটা ঠিক পছন্দ হলো না জিয়ানের। মনে মনে ভাবল নিশ্চিত বিরহের গল্প না হহ। এখন তার বিরহ বিলাস করার ইচ্ছে নেই। আবার শুয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করতে লাগল। নয়না বারান্দায় বসে পড়ছিল। হঠাৎ খেয়াল করল তাদের বাসায় একটা প্রাইভেট কার ঢুকছে। সূচনা এসে বলে, এবার তোকে নিয়ে যাবে দেখিস,
তারপর সবার আদর আমি একা খাব। এই তোকে না কতবার বলেছি আমাকে তুই করে বলবি না। বলবো তোকে আমি তুই করে বলবো, নয়না, টয়না গান কেউ কয় না। সূচনা তোকে আমি ছাড়ব না। বলে নয়না সূচনার পেছনে ছুটতে লাগে। হঠাৎ থমকে যেয়ে বলে, আপনি? নয়না নিজের দিকে তাকিয়ে একছুটে নিজের রুমে চলে গেল। নয়না প্লাজো আর টি শার্ট পরা। আয়নার সামনে দাঁড়িয়ে বলে, ছি নয়না ছি, শাশুড়ির সামনে মানসম্মান হারালি। দ্রুত একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ড্রেস চেঞ্জ করে, জিয়ানকে কল করে। সাথে সাথে ওপাশ থেকে রিসিভ। মিস্টার প্লেন ড্রাইভার, আপনি ভারী বজ্জাত। একবার বলবেন তো নকল শাশুড়ি ধুর, মানে আপনার মা আমাদের বাসায় আসছে। ডার্লিং আমি তো নিজেও জানি না, তো তুমি তার সাথে কথা না বলে আমাকে কেন কল করছো? বাসায় তো কাজের বেটি রহিমা সেজে থাকি, সে অবস্থায় শাশুড়ির সামনে যাওয়া যায়? এখন নায়িকা ক্যাটরিনা সেজে দ্রুত যাও। নয়না কল কেটে দিয়ে মাথায় সুন্দর করে ওড়না দিয়ে বসার রুমে গেল। নীলুফা বেগমকে সালাম দিল, আসসালামু আলাইকুম আন্টি। নীলুফা বেগম নয়নার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তাড়াহুড়ো করে জামা উল্টো পরে আসছে, নয়নাকে ডেকে নিজের পাশে বসালেন। জাহানারা বেগম নয়নার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করছেন। কিন্তু নয়না কিছুই বুঝতে পারছে না। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? ভালো আছি। তোমাকে নিতে এসেছি, যাবে তো আমার সাথে? নয়না চুপ করে রইল। জিয়ান যাওয়ার সময় বলে গেছে পরীক্ষা শেষ না হতে এ বাসা ছেড়ে যেতে মানা। কি হলো বলো? জাহানারা বেগম বললেন, ও কি বলবে আপা? আমি চাইছিলাম পরীক্ষা শেষ করে পাঠাতে। আপনাদের আপত্তি না থাকলে থাকুক। আচ্ছা ঠিক আছে। তবে পরীক্ষার পর কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী আমরা নিয়ে যাব। এখন তো মেয়ে আপনাদেরই, আমাদের বাসার তো কয়েকদিনের মেহমান। নয়না ফট করে বলে, ফেলল থাকব না, তোমাদের বাসায় মেহমান কি 1 মাস থাকে নাকি? বলেই গাল ফুলিয়ে নিজের রুমে চলে গেল। মায়ের কথায় রাগ হয়েছে ভীষণ। নয়না চলে যেতেই জাহানারা বেগম বলেন, কিছু মনে করবেন না আপা, মেয়েটার বয়স কম তো তাই। আস্তে ধীরে বুঝে যাবে সব। না হহ, আমি কিছু মনে করিনি। বড্ড মিষ্টি আপনার মেয়েটা। সূচনা কোমরে হাত দিয়ে বলে, তুমি কে গো? জাহানারা বেগম বলেন, সূচনা এভাবে কেউ কথা বলে? উনি তোমার আন্টি, সালাম করো। সূচনা দৌড়ে নিজের বাসায় চলে গেল। আমার ছোট জায়ের মেয়ে। নীলাঞ্জনার বোন? হ্যাঁ। নয়না রুমে এসে পায়চারি করতে লাগল, এ মা, জামা তো উল্টো। শাশুড়ি সামনে সম্মান আর থাকলই না। অনিকেত হসপিটাল থেকে বের হয়েছে রাত 11টায়, আজ তার একটা ওটি ছিল। বের হয়ে রেস্টুরেন্টে রাতের ডিনার সেরে লং ড্রাইভে বের হয়েছে, নিজেই ড্রাইভিং করছে আর গানের তালে মাথা নাড়াচ্ছে। একা জীবনে অনিকেতের সঙ্গী বলতে 3 বন্ধু ছাড়া কেউ নেই। হঠাৎ কোথা থেকে এক মেয়ে এসে গাড়ির সামনে পড়ল। অনিকেত দ্রুত হার্ট ব্রেক করল। গাড়ি থেকে বের হয়ে বলে, মরার জন্য আমার গাড়ি পেলেন? আমার এইটুকু জীবন এখনো বিয়ে করিনি, বউকে আদর করিনি, একটা প্রেমও করিনি, আমাকে কেন ফাঁসাচ্ছেন? হ্যালো মিস্টার, আমি মরতে এসেছি সেটা কখন বললাম? তো আমার গাড়ি নিচে কি হাডুডু খেলতে এসেছেন? না হহ 4 ছক্কা খেলতে এসেছি। খেলবেন আমার সাথে? মেয়েদের সাথে ব্যাতে বলে ঠিক ম্যাচ করবে না, সো আমার রাস্তা ছাড়ুন। আমি বউ খুঁজতে ব্যস্ত। আহারে আহারে, কোথায় পাব তাহারে? যে রাখিবে আমারে তাহার আঁচলের তলে। সায়না লেহেঙ্গা উঁচু করে ধরে বলে, একদম চুপ করুন, মাথায় সমস্যা আছে নাকি আপনার? ওয়েট, আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেন তো? আমার আপনাকে চেনা চেনা লাগছে না, সো টাটা। আপনি আমাকে ফেলে চলে গেলে চিৎকার করে মানুষ জড়ো করে গণধোলাই খাইয়ে হাত পা ভেঙে দেব। এই না না, এই কাজ করবেন না প্লিজ, আমি এখনো বিয়ে করিনি। তাহলে আমাকে একটু হেল্প করুন। গাড়িতে আসুন বলছি। ছি, আপনি যা ভাবছেন আমি ওই টাইপের ছেলে না। আমি আমার লজ্জার হেফাজত করছি বউয়ের জন্য, প্লিজ টাকা লাগলে নিন, আমার ইজ্জতে হাত দিবেন না। চুপ, একদম চুপ। আমাকে দেখে আপনার ওরকম মেয়ে মনে হয়?
আমি একজনকে ভালোবাসি কিন্তু আমার পরিবার মিথ্যে বলে আমাকে অন্য কারো কাছে বিয়ে দিতে চাইছে, তাই বাসা থেকে পালিয়ে এসেছি। আপনি আমাকে আমার প্রেমিকের বাসা পর্যন্ত পৌঁছে দিন। অনিকেত বুকে হাত দিয়ে বলে, আহোহো, বুকে বড্ড ব্যথা পেলুম। আমার হবু বউটা যে কেন আমার কাছে আসছে না। আমাকে হেল্প করুন, আপনাকে একটা হাফ মেন্টাল বউ খুঁজে দেব। আসুন গাড়িতে বসে আমাকে ঠিকানা দিন। লাবিব ঘুম থেকে উঠে দেখে নীলাঞ্জনা তার পাশে নেই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এসেও নীলাঞ্জনাকে দেখতে পেল না। আম্মু, নীলাঞ্জনাকে দেখেছ? না হব, সকাল থেকে তো একবারও আমার নজরে পড়েনি। লাবিব পুরো বাসায় খুঁজেও পেল না নীলাঞ্জনাকে। গেটের সামনে এসে দারোয়ানকে জিজ্ঞেস করতেই দারোয়ান বলল, ম্যাডাম তো খুব ভোরেই বের হয়ে গেছেন। বের হয়ে গেছে মানে? কোথায় গেছে? তা তো জানি না স্যার। লাবিব নিজের মোবাইল বের করে নীলাঞ্জনাকে কল করল, নিজেই বলে উঠল, উফ অফ সিট। মোবাইল তো আমি ভেঙে ফেলেছি। জাহিন ম্যারিনকো নিয়ে ব্যস্ত, এত মেয়ে, তাদের দিকে কোন নজর নেই জাহিনের। মেয়েদের তার এক্সট্রা প্যারা মনে হয়। একবার তার মায়ের সাথে শপিংয়ে যেয়ে বুঝেছে বিয়ে শাদী তার কম্য নয়। মান্না তো এনজয় করছিল বেশ, এতদিন পর নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে। অন্তর জাহিনের সামনে এসে বলে, এতগুলা মেয়ে চোখের সামনে অথচ আমারা সিঙ্গেল, এমন কেন? ভাই, আমারা কি একটা মেয়ে পাবো না? চুপ কর, তোর জন্য পার্টি ক্যান্সেল করে এখানে এসে বোরিং হচ্ছি। এক কাজ কর, তুই তো খুব ভালো গাইতে পারিস, আমি গিটার এনে রেখেছি, একটা গান শুনিয়ে সবাইকে ঘায়েল করে দে। যা হহ, অ্যানাউন্সমেন্ট কর, আমি গাইব। অন্তর অ্যানাউন্সমেন্ট করতেই সবাই স্থির হল। সবার দৃষ্টি পড়ল হ্যান্ডসাম এক ছেলের উপর, যার হাতে গিটার, পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক ব্লেজার, স্পাইক করা চুল, হাতে শোভা পাচ্ছে ব্র্যান্ডের ওয়াচ। জাহিন গাওয়া শুরু করল, মিল গায়ে জো চোরা চোরি, হুই মস্তি থোড়ি থোড়ি, বস প্যার কা নাম না লেনা, আই হেট লাভ স্টোরিজ। সবাই গানের তালে নাচচ্ছে। মান্না তো ব্যস্ত ভিডিও করতে। জাহিন এই প্রথমবার দৃষ্টি দিল মান্নাতের উপর। মান্নাতের সেদিকে খেয়াল নেই, মান্না তো ব্যস্ত ভিডিও করতে। হঠাৎ ভিডিও থামিয়ে দৃষ্টি স্থির করল, প্রথমবারের মতো চার চোখ এক হল। আমি ফ্লাইটের উদ্দেশ্য বের হচ্ছি, তোমার সাথে আবার কথা হবে 13 ঘন্টা পর। মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। সব মানুষ তোমাকে ছেড়ে গেলেও তোমার শিক্ষা তোমাকে কখনো একা ছাড়বে না। কলমের জোর থাকলে কারো কাছে মাথা নত করতে হয় না। কলম তোমাকে সম্মানের সাথে বাঁচতে সাহায্য করবে, সো মনোযোগ দিয়ে পড়বা। নয়না হাসা শুরু করল। এভাবে বোকার মতো হাসছ কেন? আমি কি জোকস বলেছি? সরি বাট নট সরি। আমাদের আলতাফ স্যারের মতো মোটিভেশনাল কথাবার্তা বলছেন তাই হাসছি। আপনি আমার অফিসিয়াল হন বা আনঅফিসিয়ালি হন বর, তাই তো। ভবিষ্যতে আলাদা হয়ে যাব সেটা ভিন্ন। তাই বলে কাজে যাওয়ার সময় বউকে লেকচার দিবেন? বউ হলো আদর করার জিনিস। সব সময় আদরে সোহাগে রাখতে হয়। এসব তোমাকে কে বলল? উপন্যাস পড়ে পড়ে মাথাটা অল্প বয়সে খারাপ করছ? রেগে যাচ্ছেন কেন? এসব আমাকে নানুমনি বলেছে। জানেন নানুমনি নাকি নানাভাইকে অনেক নাকানিচুবানি খাওয়াত। বেচারা নানাভাই নানুমনির প্রেমে হাবুডুবু খেয়ে কত কিছুই না করেছে। নয়না, আমি সিরিয়াস। আপনি সিরিয়া কেন হবেন? আপনি তো আমার কানাডা। শুনুন, বউয়ের কথা শুনে চলতে হয়, তাহলে ঘর বাহির দুটোই ঠিক থাকে। তো এখন কি প্রফেশনাল বরের মতো বিহেভিয়ার করব? এখন কি সেটাও আমাকে শিখিয়ে দিতে হবে? মিস্টার প্লেন ড্রাইভার, আকাশে উড়াতে পারেন আর বউয়ের সাথে প্রেম করতে পারেন না। এই বেবি কাম। আর কত কাছে আসবো বেবি? একদম আমার ঠোঁটের কাছে বেবি। তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে ডার্লিং। উফ অফ বাবু, লজ্জা লাগছে তো। আসো না যান। এই তো এসেছি তোমার ঠিক কাছে, এতটা কাছে যতটা কাছে আসলো একে অপরের নিঃশ্বাস মিলিত হয়ে যায়। বেব, এবার মনে করো আমি তোমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছি, দুহাতে কলার চেপে ধরে। ইটস নট ফেয়ার মিস্টার প্লেন ড্রাইভার। মিষ্টি দেয়ার কথা বলে জান নেয়ার ভয় দেখাচ্ছেন। আনরোমান্টিকের বস্তা। কিসমিস খাওয়ার তো দেখছি খুব শখ। আপনি জানেন তুষির বফ তুষিকে বলে, ওর ঠোঁটের কাছে পৃথিবীর সব মিষ্টতা ফিকে।
আর আপনি তো মিয়া ফ্রিতে আমার মিষ্টি টেস্ট করে গেছেন, আপনার নামে কেস করা উচিত থানায়। মামলা হইলে পরে দেইখা নেব থানায়। নয়না বয়স কতটুকু তোমার? এসব বাদ দিয়ে পড়ো, মাথায় সারাক্ষণ দুষ্টু বুদ্ধি। আমার ঠিক ততটুকু বয়স যতটুকু বয়স হলে প্রেম করা যায়। নয়না মোবাইলের সামনে এগিয়ে এসে বলে, এই দেখুন আমার ঠোঁট, এত সুন্দর ঠোঁটে কে চুমু না খেতে চাইবে হু? কিস লাগবেই তোমার হানি? নাহহ লাগবে না স্যার, প্লিজ জয়েন ইউর ডিউটি। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, গুড বাই হানি। আবার কথা হবে 14 ঘন্টা পর। ফ্লাইকিস দিয়ে বলে, টেক কেয়ার সুইটহার্ট। কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে গেল। নয়না সেভাবেই বসে আছে, মনে মনে বলে, এই লোক এমন রসহীন কেন? আরে হহ, একটা মেয়ে তোকে পছন্দ করে আর তুই টিচারের মতো বিহেভিয়ার করিস। তোর মাথায় কি ঘিলু নেই? আমার টিচারের অভাব। উঠে এসে আয়নায় দাঁড়িয়ে বলে, আমি বেশি সুন্দর নাকি তার প্লেনের এয়ার হোস্টসরা বেশি সুন্দর? এই লোকের চরিত্র ঠিক আছে তো নাকি? নয়না নিজের রুম থেকে বাহিরে আসলো। সূচনা বলে, এই তুই এই বাড়ি থেকে যাচ্ছিস না কেন ময়না? তুই নিজের বাসা ফেলে সারাক্ষণ আমাদের বাসায় কি করিস? চুপ কর টয়না, এটা আমার বড় আব্বুর বাসা, বড় আব্বুকে বিচার দেবও কিন্তু। নয়না মুখে ভেঙচি কেটে কিচেনে গেল, কফি বিটার নিয়ে কফি বিট করছে। জাহানারা বেগম নয়নার সামনে এসে বলে, এভাবে রাগ করতে নেই নয়না, এখন থেকে উনিও তোমার আরেক মা। শোন, ওনাকে খুব ভালো মনের মনে হয়েছে, নিজের মনে করবে। নয়না কফি মগে দুধ ঢালতে ঢালতে বলে, তাই বলে তুমি আমাকে এবাড়ির মেহমান বানিয়ে দেব? এটা আমার বাড়ি আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে। মনে রাখবেন মিসেস মাহবুব তালুকদার, আমি সুনয়না তালুকদার। তালুকদার বাড়ি মানে আমার নিজের বাড়ি। নিজের মেয়ের কপালে চুমু খেয়ে বলেন, ওরে পাগলি মেয়ে, ওটা তো কথার কথা বলেছি। মান্না তো বাসায় ফিরে বারবার জাহিনের ভিডিওটা দেখছে, আর নিজেই লজ্জা পাচ্ছে। ইস, আমি তো আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসবেন তো? জাহিন বাসায় ফিরে গিটার নিয়ে টুংটাং আওয়াজ তুলে গান গাইছে। তখন রাত বাজে 3টে। হঠাৎ গেটের বাহিরে গাড়ির হর্ন শুনতে পেয়ে বাহিরে খেয়াল করল, মনে মনে বলে, এত রাতে কে আসলো? গিটার রেখে নিচে নেমে আসে। অনিকেত বলে, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। একটা ছেলে কতটা স্বপ্ন নিয়ে বউ নিতে এসেছিল, তাকে এভাবে ফাঁকি দিলেন। এত নিষ্ঠুরতা কেন? কেন এত কথা কেন বলেন আপনি? আর কি সারাক্ষণ বউ বউ করেই যাচ্ছেন? যারা এত বউ বউ করে তাদের কপালে বউ জুটে না। প্লিজ এভাবে বলবেন না, এসব কথা শুনলে বুকে ব্যথা করে। নিজের হার্ট তো নিজে সার্জারি করতে পারবো না। সাইনা বলে, এই নিন ঠিকানা, মুখ বন্ধ করে চুপচাপ ড্রাইভ করুন। ললনা বলো না, কার প্রেমে তুমি বাড়ি ছাড়া হলে? সেটা আপনাকে কেন বলবো? আমি তোমাকে হেল্প করতে পারবো। আমার ফ্রেন্ড রেজার বাসা, এটা আমি ভালো করেই চিনি এই ঠিকানা। আপনি রেজা ভাইয়ের বন্ধু? আরে হহ বাহহ, নাম কি আপনার? অনিকেত। এর জন্যই আপনাকে পরিচিত লাগছিল, আমি জাহিনের প্রেমে ফেরারি। রেজার ছোট ভাই? হুম। ব্যাডারে আমি পছন্দ করি, কিন্তু ব্যাডা আমারে পাত্তা দেয় না। যে পাত্তা দেয় না তার জন্য ঘর ছাড়া উচিত হয়নি, বরং যে পাত্তা দিয়ে নিতে এসেছিল তার সাথে যাওয়া উচিত ছিল। চুপ করেন, পৌঁছে গেছি। সায়না গাড়ি থেকে নামল। অনিকেত বলল, আমরা সবসময় ভুল মানুষকে প্রায়োরিটি দিতে যেয়ে নিজেদের সেলফ রেসপেক্ট কমিয়ে ফেলি। যাকে আমরা ভালোবাসি তার চেয়ে তাকেই আপন করে নেয়া ভালো, যে আমাদের ভালোবাসে। অথচ আমরা তার পেছনে নিজের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা বিসর্জন দেই। সায়না এক পলক স্থির করল। মনে মনে বলল, ছেলেটা দেখতে তো খারাপ না। এই যে মিস্টার বউ পাগলা, ধন্যবাদ। জাহিন গেটের সামনে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে, ভাবলেশহীনভাবে বলে, যেখান থেকে এসেছিস সেখানে ব্যাক কর। তোমাকে বিয়ে না করে এই বাড়ি ছাড়ব না, বিয়ের জন্য অনশনে বসব জাহিন ভাই। লজ্জা করে না ডাকিস ভাইয়া, বানাতে চাস ছাইয়া? মুখে বলি ভাইয়া, মনে মনে বলে জানটুস। অনিকেত গাড়ি থেকে বের হয়ে জাহিনকে বলে, হেই লিটল ব্রো, কি অবস্থা? জাহিন অনিকেতের সাথে হাত মিলিয়ে বলে,
আপনি এত রাতে এই পাগলের সাথে? রাস্তায় গুন্ডিগিরি করে এখানে নিয়ে এসেছে। ভাই, সুন্দরী মেয়ে বিয়ে করে নাও, বউ না থাকলে জীবনে আর কিছু নাই। জাহিন হেসে বলে, ভেতরে আসো। সায়না, জাহিন, অনিকেত বাসায় প্রবেশ করল। নীলাঞ্জনা সকাল থেকে এদিক ওদিক ঘুরছে, তার সম্বল বলতে ৫০০ টাকা আছে হাতে। সারাদিন পর সন্ধ্যায় একটা ছাউনির নিচে বসল। কি করব, কোথায় যাব? এই জীবন এত বিষাক্ত না হলেও পারত। আমার কাছে তো মৃত্যু ছাড়া আর কোন পথ খোলা নেই। কোন মুখে পরিবারের সামনে দাঁড়াব? আমি যে নিজের হাতে সব রাস্তা বন্ধ করে দিয়েছি। রাস্তায় থাকলে রাত গভীর হওয়ার সাথে সাথে আমাকে খুবলে খাবে মানুষ নামের পশুরা। আমি বেঁচে থেকে কি করব? মরে যাব, আমি মরেই যাব। আমার কোন অধিকার নেই বেঁচে থাকার। রাত ১টা পর্যন্ত এদিক সেদিকে ঘুরতে ঘুরতে একটা বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়াল। ক্লান্ত শরীরটা নিয়ে বসে পড়ল গেটের সামনে, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। চোখের সামনে ভেসে উঠল জিয়ানের মুখশ্রী। কি নির্মমভাবে আমি তোমাকে প্রতিনিয়ত ঠকিয়েছি। মনে পড়ল পুরনো স্মৃতি। জিয়ান নিজের ব্লেজার নীলাঞ্জনার কাঁধে পরিয়ে দিয়ে বলছে, নীলাঞ্জনা, আমার স্লিভলেস ব্লাউজ পছন্দ না, কতবার বলেছি এসব পরে বের হবে না। তোমার সব কিছুতেই শাসন বারণ আমার একদম পছন্দ না। বিরক্ত হয়ে যাচ্ছি দিন দিন। এই যুগে এসেও সেই দাদার আমলের মানুষের মতো বিহেভিয়ার কেন করো রেজা? আমার শরীর, আমার ইচ্ছে আমি কতটুকু দেখাবো? বলেই ব্লেজার ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসলো। নীলাঞ্জনার চোখ থেকে অঝোর ধারায় বর্ষণ হতে লাগল। কি হারিয়েছে সে এখন অনুভব করছে, কিন্তু এখন যে আর ফিরবে না সে। চোখের কার্নিশ বেয়ে বোবা অশ্রুগুলো মুছে নিতে নিতে বলে, তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আর এখন আমি সেই অধ্যায়ের শূন্যতায় ডুবে আছি। তোমার চলে যাওয়া আমার ভেতরে যে শূন্যতা রেখে গেছে, তা কখনো পূর্ণ হবে না। কিন্তু জানো, আমি তোমাকে ভালোবাসি, এই অনুভূতি আমার মধ্যে চিরকাল বেঁচে থাকবে, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। আমি ভুল করেছি রেজা। এই ভুলের মাসুল হয়তো আমার জীবনের বিনিময়ে দিতে হবে। আমি বুঝতে পারিনি স্বর্ণ খুঁজতে যেয়ে হিরে হারিয়ে ফেলছি। আমার তোমাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে আমার জীবনটা হয়তো আবার প্রাণ ফিরে পেত, অথচ এজন্মে আর তোমার বক্ষে মাথা রাখার অধিকার আমার নেই। ইচ্ছে করছে সমাজের নিয়ম ভেঙে বেহায়া হয়ে তোমার বক্ষে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কান্না করি। জিয়ান প্রপার রেডি হয়ে ঘড়িতে টাইম দেখল, আরও আধ ঘন্টা বাকি ফ্লাইটের। মোবাইল নিয়ে নয়নাকে ভিডিও কল করল। ওপাশ থেকে রিসিভ হতেই জিয়ান বুকে হাত দিয়ে বলে, বাব্বা, আমি ভাবলাম এই মৌসুমে টকটকে স্ট্রবেরি কোথা থেকে এলো। ক্রাশ খেয়েছেন তাই তো? আমি এতই সুন্দর ক্রাশ খেতে বাধ্য আপনি। তা শাড়ি পরেছ কেন? আরে হহ, মাথামোটা লোক, ঠিক করে দেখুন, এটা শাড়ি না, ওড়না। কালারটা জোসসস, তাই না? একটু বেশিই জোসসস, এত বেশি জোসস যে কেউ ভুল করে স্ট্রবেরি মনে করে টুপ করে খেয়ে ফেলবে। আমি ভাবছি বিয়েতে ঠিক এই রঙের লেহেঙ্গা পরব। বিয়েতে মানে কতবার বিয়ে করতে চাও? মিস্টার প্লেন ড্রাইভার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের মধ্যে কি ডিল হয়েছিল, নাকি আমার সৌন্দর্য দেখে মোহমায় আটকে যাচ্ছেন? জিয়ান নয়নার দিকে সহজভাবে তাকিয়ে থেকে বলে, সুন্দরী মেয়েদের আমি বিশ্বাস করি না, এরা খুব সহজে ছলনা করতে পারে। আপনি আসলো মূর্খ। বুঝতে পারছি না আপনি পাইলট কিভাবে হলেন। এই ব্রেইন নিয়ে তো বিমান ঝাড়ু দেওয়ার যোগ্যতা থাকার কথাও না। তোমার চেয়ে আমার বয়স বেশি, আমার অভিজ্ঞতা বেশি, তাই আমি তোমার চেয়ে বেশিই বুঝি। ছাতার মাথা বোঝেন? বেডা মানুষ আসলেই মাথা মোটা। একটা প্রেম করবে, ছ্যাঁকা খাবে, তারপর বলবে মেয়েরা ছলনাময়ী, ধোঁকাবাজ। আপনার প্রেমিকা যখন আপনার নাকের ডগায় বসে আপনার চোখে ধুলো দিচ্ছিল, তখন আপনার এই এত বড় মাথাটা কই ছিল? এটার মধ্যে কি শুধু শো অফ করার জন্য চুলি আছে, নাকি বুদ্ধি বলতেও কিছু আছে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ক্রস ইউর লিমিট। রাখেন তো আপনার ইঞ্জেরি, শুনেন আমার বুদ্ধিমতো এগোলে এবার কিন্তু ট্রু লাভ পেয়ে যাবেন। নয়না, তোমার এইটুকু মাথা, তার মধ্যে তোমার চেয়ে লম্বা চুল, তারপরেও এত আজাইরা কথা কিভাবে ভাবো? ও হ্যালো, সুনয়না তালুকদার আমার নাম। এইটুকু মাথার মধ্যে আপনার বিশাল মাথার চেয়ে ডাবল ব্রেইন আছে।
মাথা বড় হলেই তাতে বুদ্ধি থাকে না, ছোট মাথায় বড় বুদ্ধি। মানে বুঝতে পারছেন, ছোট মরিচের ঝাল বেশি। এখন তোমার ঝালে ঝলসে যাওয়ার সময় নেই বেব। সুযোগ পেলে একদিন সব ঝাল শুষে নেব। দেখি কতটা ঝলসে দিতে পারো। কি বলছেন এসব? সব আমার মোথার ১৩ হাত উপর দিয়ে গেল। বাচ্চা মানুষ এসব বুঝবে না। আমার সঙ্গ পেলে তখন আবার এসবে পিএইচডি প্রাপ্ত হয়ে যাবে। জিয়ান এক চোখ টিপে বলে, হানি তখন তো টিচারের মতো ভাষণ দিয়েছি, তাই এবার বরের মতো ট্রিট করলাম, কও তো কোনটা ভালো লেগেছে। একটাও না, আপনার অভিনয় কাঁচা। তাই? আসলেও আমারও তাই মনে হয়। তবে প্র্যাকটিক্যালি আমি আবার এসবের মাস্টার বেবি। এখন আমি তোমার কাছে থাকলে তোমার গলার নিচে জ্বলজ্বল করা কালো তিলটার পাশে স্ট্যাম্প দিয়ে দিতাম। নয়না কিছুটা বিব্রত হল। লোকটার মুখে কিছু আটকায় না নাকি? লিটল কুইন, কি ভাবছ? শুনো, 14 ঘন্টা ভাবতে থাকো, তারপর শুনব। তবে মনে রেখো, তোলা রইল তোমার প্রাপ্য লাভ বাইট। কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হল নয়না। আয়নার সামনে যেয়ে বারবার তিলটা ছুঁয়ে দেখছে আর লজ্জা পাচ্ছে। নিজেই নিজের মাথায় চাপড় মেরে বলে, এসব বাদ দিয়ে অ্যাডমিট কার্ড আনতে যা, পড়ালেখা কর, এই প্লেন ড্রাইভারকে মাথা থেকে বের কর। নয়না রেডি হয়ে বের হল। স্কুলের গেট দিয়ে ঢোকার আগেই রাস্তার অপোজিট সাইডে জিয়ানকে দেখে থমকে গেল। সাদা শার্ট পরা, তাও বুকের সামনের বাটন খোলা, মনের সুখে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। নয়না রেগেমেগে বোম হয়ে গেল। একটু বারুদ হলেই জিয়ানকে ছাড়খাড় করে দেব। লোকটা আমাকে বোকা বানাচ্ছে, এভাবে ঠকাচ্ছে। আজ তার একদিন কি আমার যতদিন লাগে। গুষ্টির তুষ্টি উদ্ধার করব আজ। আজ বুঝতে পারবে সুনয়না তালুকদার কি চিজ। নয়না সোজা রাস্তা পার এসে অপর পাশে এসেই শার্টের কলার চেপে ধরে বলে, আপনার সাহস কি করে হয় রাস্তায় দাঁড়িয়ে বুক খোলা রেখে শার্ট পরে সিগারেট খাওয়ার? জাহিনের শার্টের কলার চেপে ধরে রাগী কণ্ঠে কথাগুলো বলছে এক ষোড়শী রমণী। পার্পল আর সাদা রঙের মিশ্রণে গাউন পরিহিতা রমণীর চোখে যেন অগ্নিশিখা। আমার শার্ট, আমার চিক আমি দেখাবো, তাতে আপনার কি? আমার কি মানে? অসভ্য লোক, আমাকে মিথ্যে বলে এখন রাস্তায় দাঁড়িয়ে বখাটেপনা করছেন। একটু লজ্জা নেই আপনার মধ্যে? আমি আপনাকে এতটা চিপ ভাবিনি। তুষি এসে বলে, সাইফুল স্যার তোকে ডাকছে, কি শুরু করলি? চল তাড়াতাড়ি। নয়না শার্টের কলার ছেড়ে দিয়ে বলে, এখানেই থাকবেন, আপনাকে আমি ফিরে এসে দেখে নিচ্ছি। আমার সাথে নাটক করা। আপনার নাটক বেটে নাগা মরচি মাখিয়ে আপনাকে না খাইয়েছি, তবে আমার নাম পাল্টে রাখব। একটা পিক ক্যাপচার করে গলায় ঝুলিয়ে নিন, দেখতে সুবিধা হবে। যত ইচ্ছে তত দেখবেন। আর হ্যাঁ, নাগা মরচি কিন্তু আমার ভীষণ ফেভারিট, ওয়েট করবা খাওয়ার জন্য। নয়না দ্রুত পায়ে স্কুলের ভেতর চলে গেল। রাগে গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে চুলগুলো ছিঁড়ে কুচি কুচি করে কেটে ফেলতে। অন্তর বলে, কিরে ভাই, তলে তলে এত দূর? এর জন্যই বলি, আমার নায়কের মতো বন্ধু কোন মেয়ের প্রেমে কেন পড়ে না। ঠিক ধরেছিস, রাম ছাগলের ৩ নাম্বার বাচ্চা। এমন সাহসী মেয়ে পাইনি বলেই এতদিন প্রেম করিনি। জাহিন শার্টের বাটন লাগাতে লাগাতে বলে, তুই চিন্তা কর কোন মেয়ে জাহিন চৌধুরীর কলার ধরে। আমি ইমপ্রেস। উফ, মনে মনে এমন উনচণ্ডী মেয়েই তো খুঁজচ্ছিলাম। অন্তর কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, হতে পারে এই মেয়ে তোকে জিয়ান ভাইয়ার সাথে গুলিয়ে ফেলছে। তোর মাথায় আসলেই কিছু নেই। বলবো যে গোবর নিয়ে ঘুরিস, ওইটুকুও নেই তোর মাথায়। আরে নির্বোধ ভাইয়ার পছন্দ ম্যাচিউর সুশীল ভদ্র টাইপ মেয়ে। এমন বাচ্চা আমার ভাই বিয়ে করবে না। তোর প্রেম তো হলো না, চল এবার এখান থেকে। নয়তো ওই মেয়ে এসে এবার কি করবে কে জানে। মানে কেটে পড়ি। আরে দ্য গ্রেট জাহিন চৌধুরী একটা মেয়ের ভয় পালাচ্ছে। চুপ করা শালা, ভয় না আগ্রহ যাতে বাড়ে আমাকে জানার, তাই চলে যাচ্ছি। শালা বলবি না, চাইলে সুমন্দি বলতে পারিস। স্যারের রুম থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বের হলো নয়না। তুষি বলে, তুই রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করার সাহস কই পেলি নয়না? দ্য গ্রেট ভীতু নয়নার এত সাহস? চুপ থাক তুই, ওটা হলো ফ্রড। আমাকে কি সুন্দর বলল, তোমার সাথে 14 ঘন্টা পর কথা হবে, আর এখানে এসে বাচ্চা মেয়েদের সাথে লাইন মারার চেষ্টা করছে। আমার সাথে নাটক করে।
আজকে নাটকের গুষ্টিরপিণ্ডি চটকাব। এটা তোর বর। যাই বলিস দুলাব্রকে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, কি হ্যান্ডসাম দেখতে বল। এটা অপশনাল। এটাকে ডিভোর্স দিয়ে এটার ছোট ভাইকে বিয়ে করব। তারপর প্রতি মুহূর্তে অনুভব করাবো কি হারালো। তাহলে এটাকে আমাকে ড্রপ কর। তোর লজ্জা করে না? এক বেডার কিস্টিস খেয়ে আরেক বেডার কাছে যেতে চাস? লজ্জার কি আছে? প্রেম হলো পার্মানেন্ট। প্রেমিক হলো ভাতের মতো আর ক্রাশ হলো বিরিয়ানি। প্রতিদিন ভাত খেয়ে বোরিং হলে দূর থেকে ক্রাশ খাওয়া যায়। চুপ কর, আমার মেজাজ হারাচ্ছি। রিকশা ডাক, দ্রুত বাস্তব ফিরব। তুষি রিকশা ডেকে নয়না তুলে দিয়ে বলে, আজ দুলাব্র আত্মার মাগফিরাত কামনা করছি। বেচারা কি যে সহ্য করবে আজ। একটা ছাদের কর্নারে দাঁড়িয়ে সেখান থেকে লাফ দেওয়ার জন্য অপেক্ষা করছে নীলাঞ্জনা। আপনি সুইসাইড করতে চাচ্ছেন? 1 মিনিট বলেই একটা চেয়ার এনে বসে পড়ল অন্তর। নীলাঞ্জনা জিজ্ঞেসু দৃষ্টিতে তাকাল। আপনি কি ভেবেছিলেন আপনাকে বাঁচাবো? আরে হহ না, আপনার জীবন আপনি আরামসে শেষ করুন, আমি একটু লাইভ দেখি। নীলাঞ্জনা চোখ বন্ধ করে লাফ দেব, ঠিক সেই মুহূর্তে অন্তর বলল, ওয়েট। কষ্ট করে একটু বলে সুইসাইড করুন? মানে কোন সুখে এই অপকর্ম বেছে নিলেন? আপনাকে বলবো কেন? তাহলে আমার বাসার ছাদে মরতে আসলেন কেন? মরার জায়গা কি কম পড়েছে? নীলাঞ্জনা অসহায় দৃষ্টিতে অন্তরের দিকে তাকাল। শুনেন, যা ভুল করেছেন বা যে আপনার সাথে ভুল করেছে বা যাই হয়ে যাক, আত্মহত্যা কোন অপশন না। এখান থেকে নামুন আর নিজের বাবা মায়ের কাছে ফিরে যান। মনে রাখবেন, চিরজীবন কেউ পাশে থাকে না। কারো অনুপস্থিতিতে নিজের ক্ষতি করার মতো ভুল করতে নেই। সকালের আলো ঝলমলে রুমে বসে নীলাঞ্জনা গতকাল রাতের কথা ভেবে নিজেকে সাহস দিল ও বাসায় ফিরে যাওয়ার। ছেলেটা কত ভালো, তাকে নিজের বাসায় আশ্রয় দিল। পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে বলেই হয়তো জীবনে চলার পথ কিছুটা হলেও সহজ। সানায় তার মামির সাথে রাতের কথা খুলে বলল। মিতা বেগম বলেন, এরকম বাচ্চামো করা তোর একদম ঠিক হয়নি। জোর করে সংসার হয় না। সংসার করার জন্য মনের মিল থাকতে হয়। তুই তো জানিস জাহিন কেমন, ও তোকে বোন ছাড়া অন্য কোনোভাবে মেনে নেবে না। জানিসই তো একরোখা ছেলেটা আমার। জাহিন এখন কোথায়? রুমেও তো নেই। সকাল সকাল কোথায় বের হয়েছে আম্মি? ওর ফেরা আর বের হওয়া কোনোটার কোনো ঠিক ঠিকানা নেই। আয় আমরা দুজন নাস্তা সেরে ফেলি। চলবে ইনশাআল্লাহ।